আমন্ত্রণ সবাইকে সংস্কার ও নির্বাচন আলাপে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি পূরবী জুয়েলার্সের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, ঢাকায় মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে। এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে বিক্ষোভ হয়েছে এবং এখনও হচ্ছে। কেউ কেউ এই ঘটনার পেছনে রাজনীতিকে দায়ী করছেন, আবার কেউ দর্শন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতাকে। প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 11 মাস পার হলেও মব বিশৃঙ্খলা, বিভিন্ন স্থানে হামলা, খুনের মতো ঘটনা এখনও কেন অব্যাহত রয়েছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট নামে অভিযান শুরু করলেও তা কতটা কাজে লেগেছে সেই প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক সময় মিটফোর্ডের ঘটনা ছাড়াও খুলনায় যুবদলের এক নেতাকে হত্যার পর পায়ের রগ কেটে দেয়া, চাঁদপুরে মসজিদের ভেতরে ইমামকে চাপাতি দিয়ে কোপানো সহ দেশের বিভিন্ন জায়গায় খুন ছিনতাই বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই, এবং এই পরিস্থিতি নিয়ে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতির উন্নয়নে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেবার পরেও কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির শঙ্কা দূর হচ্ছে না? সেই প্রশ্নকে সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতির শঙ্কা এবং দায়কার, এই পরিস্থিতি উত্তরণের প্রশ্নে দায়কার। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য সম্মানিত আলোচকরা, 6 জন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন। আসলে আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করি দিই। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বাংলাদেশ এলডিপির সম্মানিত চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক এবং স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর ইমরান আনসারি। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্মানিত মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, এবং আরও আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও অনুরোধ করে রাখি যে সম্মানিত আলোচকদের কাছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। আপনার যে একজন সচেতন নাগরিক হিসাবে ভাবনা রয়েছে সেটিও আপনি আমাদেরকে জানাতে পারেন। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে মাসুদ ভাই, আপনার কাছে আসতে চাই। শেখ ফজলে বারী মাসুদ, আপনার কাছে আসতে চাই। এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মবক্রেসি থেকে শুরু করে নানা ধরনের অস্থিরতা আমরা দেখছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছি। নানাজন নানা কথা বলছে, কেউ সরকারের ব্যর্থতার কথা বলছেন, কেউ রাজনৈতিক দায়টা রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দিচ্ছেন। আপনি কার দায়টা বেশি দেখেন? ধন্যবাদ আপনাকে, আরটিভিকে এবং পরিচালককে, সম্মানিত সহ আলোচকবৃন্দ সকলকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করছি। আসলে আমাদের বিগত যে ফ্যাসিস্ট আমলের যে অবস্থাটা ছিল, সেখান থেকে উত্তরণের জন্য এদেশের মানুষ, আপামর জনসাধারণ, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, জুলাই আন্দোলনে। তো সেই আন্দোলনের পরে আমরা যে রাষ্ট্রটি পেলাম, আমাদের যেই সরকার বসলো বা আমরা যাদেরকে বসালাম, আমাদের আসলেই প্রত্যাশা ছিল যে একটা সুন্দর শান্তিময় একটা রাষ্ট্র হবে। আমরা এখানে নিরাপত্তা পাবো, জননিরাপত্তা থাকবে, সকলেই অধিকার পাবে, একটা অধিকার প্রতিষ্ঠার দিকে আমরা যাব। কিন্তু বাস্তব চিত্রটা আমরা এই 11 মাস পরেও কিন্তু আমরা যা চেয়েছি এখন আমরা সে জায়গায় যেতে পারি নাই। আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখছি ক্রমাগতই চলছে, এটা কোনো থামছে যে তা না। এবং সেক্ষেত্রে হ্যাঁ, আমরা এটা বলি যে প্রথম দিকে যে বিগত সরকারের যেই পুলিশ বাহিনী, তারপরে অন্যান্য বাহিনী যারা ছিল, তারা তো একেবারে চকিদার থেকে শুরু করে আইজিপি পর্যন্ত টোটালি তাদেরই ছিল, ফ্যাসিস্টদের পুরো তাবেদারি করেছে। এবং তারা, আমরা জানি সকলেই, পুলিশ একেবারে নিষ্ক্রিয় হয়ে গেল। এবং বিষয়টা এমন দাঁড়িয়েছে যে পুলিশ জনতার সামনে দাঁড়াতেই আসলে তাদের মানসিক বলটা ছিল না, পালিয়েছে, নৈতিক বলটাই ছিল না তাদের, এবং পালিয়েছে। এখন এই অবস্থার অবনতি কেন? 11 মাস তো হলো। 11 মাস পরেও আমরা মনে করি এক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিশ্চয়ই আছে, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তাদের ব্যর্থতা আছে। সেনাবাহিনীর যেই কাজটুকু করার উচিত ছিল বলে আমরা মনে করি, কিন্তু তারা তো মাঠে আছে ভাই, তারা মাঠে আছে, কিন্তু তাদের আগের সময়কার সেনাবাহিনীর কথা চিন্তা করেন। একটা এলাকায় যদি সেনাবাহিনী একটা গাড়ি দেখতো, টহল দেখতো, সব শান্ত হয়ে যেত। এখন কিন্তু সেটা হচ্ছে না, এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও তারা সেভাবে অ্যাকশনে যাচ্ছে না। এগুলি যেভাবে আছে, সাথে সাথে রাজনৈতিক দল হিসাবে আমরাও দায় এড়াতে পারি না। কারণ রাজনৈতিক দায় কতটুকু? রাজনৈতিক দলের দায়, এটাকে কম বলার সুযোগ নাই। কারণ আমরাই তো এই সরকার বসার পরে আমরাই কিন্তু প্রথম 2-3 দিন
বা আরও কিছু সময় কিন্তু রাজনৈতিক দলগুলোই আমরা এই শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য চেষ্টা করেছি। এখনো যদি আমরা সেই ঐক্যবদ্ধভাবে আমাদের সেই প্রতিজ্ঞার উপরে থাকতে পারতাম তাহলে কিন্তু এটা হতো না। সেই রাজনৈতিক দায় পালনের প্রশ্নে অনেকের জায়গাটা তৈরি হলো কেন? এটা আমরা দেখছি আসলে সকল রাজনৈতিক দলের চিন্তা চেতনা কার্যক্রম তো একরকম না। কেউ মনে করেন এটাকে কোনো সংগঠন, আমরা আমাদের যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা বলতে পারি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা সেন্ট্রাল থেকে নিয়ে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যন্ত আমাদের একটা চেইন অফ কমান্ড আছে এবং আমাদের দায়িত্বশীলদেরকে আমরা সেইভাবে মোটিভেটেড করি। ফলে দেখা গেছে তারা বিশৃঙ্খলার দিকে সাধারণত যেতে পারে না বা যায় না, কিন্তু কোনো সংগঠন আমার কাছে মনে হয় যে সেটা তারা করে উঠতে পারেনি। এবং বিশেষ করে আমি মনে করি বাংলাদেশের যে বড় দল বিএনপি, তাদের অনেক দায় এবং এই আন্দোলনেও তাদের বিরাট অবদান ছিল, কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু তারা যদি সেই দায়িত্বটা এখনও যদি সেইভাবেই নিতে পারতো তাহলে আমার মনে হয় শৃঙ্খলাটা অনেকখানি ফিরে আসতো। জি, অসংখ্য ধন্যবাদ শেখ ফজলে বারী মাসুদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আসতে চাই যে 5ই আগস্টের পরে সরকার গঠনের আগে ওই 3 দিন কিংবা পরে বিএনপি যেভাবে দায়িত্ব পালন করেছে এখন এসে সেটি পারছে না, কিন্তু আমরা তো দেখছি যে বিএনপি তার অতীত রেকর্ডের থেকে সবচেয়ে বেশি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, যারা শৃঙ্খলা ভঙ্গ করেছে, এমনকি মামলা পর্যন্ত করেছে আমি যতটুকু জানি। কিন্তু এরপরও ইসলামী বাংলাদেশ আন্দোলনের এই সম্মানিত যুগ্ম মহাসচিব যে অভিযোগটি করলেন সেই অভিযোগের প্রেক্ষাপটে আপনি কি জবাব দেবেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে বিজ্ঞ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। জি, এটা একটা মনে হচ্ছে যে একটা চলমান একটা বাতিক বলবো না, কোনো কিছু হলেই বিএনপি, সেটা শেখ হাসিনার আমলেও তাই ছিল যে কোনো কিছু হলে কে করতেছে বিএনপি। আগে অবশ্য বিএনপির সাথে আবার জামাত লাগাইতো শেখ হাসিনা, এখন তার সাথে জামাতও আবার ওইটার সাথে সম্পৃক্ত হয়েছে। কারণ আমি এখানে যেটা বলি যে দেখেন, বিএনপি তো ক্ষমতায় নাই, বিএনপি তো পুলিশ নাই, তাই না? বিএনপির দায়িত্বটা বিএনপি পালন করছে কিনা, অর্থাৎ আমি চিহ্নিত হওয়ার পরে আমি তাকে দল থেকে বের করে দিচ্ছি, এরপরে দায়িত্ব হলো পুলিশের, সরকারের, যে তাকে আইনের আওতায় নিবে, তাকে বিচারের মুখোমুখি করবে। তো সেটা তো আর বিএনপি করবে না। এইখানে তো দেখেন একটা জিনিস পরিষ্কার যে সেই সময় 5ই আগস্টের পর আমি তো মনে করি যে আজকে অনেকে অনেক বেশি মনে করতে পারেন, কিন্তু আমি মনে করি যে 5ই আগস্টের পরে দেশে একটা রক্তের বন্যা বয়ে যেতে পারতো, যাওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। কেন হয় নাই? হয় নাই তারেক রহমান সাহেবের একটা রাষ্ট্রনায়কোচিত ভূমিকার জন্য। এবং এই যে একটা সেই সময় যে ম্যাসাকার হয় নাই, বলছ এই ম্যাসাকারের জন্য আজকে শান্তিতে অনেকে অনেক কথা বলে, এই শান্তিতে তো আজকে তারেক রহমানের নোবেল দেওয়া উচিত, যে দেশে এরকম একটা ম্যাসাকার থেকে সে রক্ষা করছে। সেটাকে আমরা কি মাসুদ ভাই কিন্তু এটাই বলতেছিলেন আসলে শুরুর দিকে পারলে এখন পারছি না। না, আমার তো দায়িত্ব না, তখন পুলিশ ছিল না, তখন পুলিশের দায়িত্ব আমরা পালন করছি। যে পুলিশ আমার বুকে গুলি করছে, আমাদের নেতা কর্মীদের বলছি সেই থানা তোমাকে পাহারা দিতে হবে, সেই পুলিশদেরকে যে কজনই পাইছি ধরে আইন আমরা তাদেরকে খাওয়াইছি সেখানে, যাতে সেখানে এসে থাকে। সেটি করেছে আপনার দল, সেটি করেছে এবং এখনো আমাদের দায়িত্বটা আমরা করতেছি। সরকারের দায়িত্ব সরকার করছে না, আমাদের দায়িত্ব। আমি তো তাকে বহিষ্কার করে দিলাম দল থেকে, এবং অনেক জায়গায় যেটা কোনো দল করে না আমরা বলছি বহিষ্কার করছি, এবং কর্তৃপক্ষকে বলতেছি তাকে আইনের আওতায় নিতে। আর কি বলবো আমরা? আমার কি পুলিশ আছে যে আমি ওরে ধরে নিয়ে আসবো, বা আমার কি পুলিশ আছে আমি ওই র্যাবের মতো গুলি করে তাকে মারবো? সেটা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্বটা আমি পালন করতেছি, সরকার তার দায়িত্বটা পালন করতেছে না। এখানে তো পরিষ্কার কথা। এখন সরকার, এই যে বললেন যে সরকার তার দায়িত্ব পালন করছে না, সালাম ভাই, সরকার তার দায়িত্ব পালন না করার পিছনে কি কারণ দেখছেন? সরকারের দায়িত্বটা তো প্রথম থেকে আমরা দেখতেছি যে লেথার্জি, অর্থাৎ যে জায়গায় একটা এইরকম ঘটনার পরে তাকে 50 মাইল স্পিডের জায়গায় 400 মাইল স্পিডে তার চলা উচিত, কিন্তু সেখানে 50 মাইল স্পিডেই চলতেছে না। আজকে অন্য কিছু বাদ দেন, আজকে ঢাকা শহর একটা অচল, ঢাকা শহরকেই সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আজকে তারা কি তাদের সুনামের চিন্তা করতেছে? এই সরকার অনেক কঠিন কাজ করতে পারতো, কারণ তার নির্বাচনে দাঁড়াবে না। আমরা নির্বাচনে দাঁড়াবো, তারপরেও কিন্তু সব কিছু আমরা চেষ্টা করতেছি, কারণ দেশটা আমার। এই দেশে শান্তি, বললাম না যে তারেক রহমানের সময় ভূমিকাটা পালন করলো কেন, অথচ আজকে ইন্টেনশনাল যেগুলো হচ্ছে আমরা তো দেখছি যে আজকে কয়েকদিনের মধ্যে, এখন পর্যন্ত আমরা তো কোনো দলীয় প্রধানের ব্যাপারে তো আমরা যে সমস্ত কথা বলি নাই, কিন্তু আমরা গত 2 দিন কি দেখলাম, এটা রিজার্ভ করে তারেক রহমান? আজকে কোথায় নিয়ে, আজকে রাজনীতিটাকে তারা কোথায় নিয়ে, এটাকে রাজনীতি চায় তারা?
আমরা তো পরিষ্কার যেটা বলতেছি, যেটা একটা অ্যানার্কির দিকে দেশটাকে ঠেলে দিতে চায়। এবং যে কথাটা বারবার বলছি আমরা, যে পরিকল্পিতভাবে আমরা বারবার বলছি যে ফ্যাসিবাদের দোসরদেরকে রেখে আপনি সাপ ঘরে নিয়ে তো আপনি বসবাস করতে পারেন না। সাপ তো ছবল দিবেই, যে কোনো সময় দিবে, এবং দিচ্ছে তারা। আজকে যে সমস্ত ঘটনা ঘটতেছে এগুলো তো ফ্যাসিবাদের দোসররা ঘটাচ্ছে। সালাম ভাই, আমরা তো এই যে ফ্যাসিবাদের দোসরদেরকে সরানো যাবে না, কি হয়েছে, সরাইলে বিএনপি চলে আসবে। অর্থাৎ বিএনপি কে ঠেকাইতে যায় দেশকে। আমি বিএনপি ভয় কাজ করছে, হ্যাঁ সরকারের মধ্যে বিএনপি ভয় কাজ করছে। আজকে যে সরকার আরো কিছু দলও আছে যারা বলতেছে না বিএনপি ওই জায়গায় চলে যাইতেছে, বিএনপি প্রশাসন আইসা পড়তেছে। অথচ গত 17 বছরে শত মানে এই সমস্ত কর্মকর্তা যাদেরকে মানে উইদাউট এনি রিজন তাদেরকে বহিষ্কার করে রাখছে, তাদেরকে ওএসডি করে রাখছে, তাদেরকে চাকরি খেয়ে ফেলছে। এখন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া যাবে না। আওয়ামী লীগ থাক, কিন্তু ওদেরকে আনা যাবে না। কেন? তার পিছনে বিএনপির গন্ধ আছে। এই যে একটা করে যে এইরকম শেখ হাসিনাও বিএনপি ঠেকাইতে যায়, দেশটাকে ঠেকাই দিছে, গণতন্ত্র খাই ফেলছে। এখনো সেই প্রসেসে যদি দেশটাকে নিয়ে যায়, তাহলে হোয়াট ইজ নেক্সট? সালাম ভাই, এই জায়গাতে আপনি প্রসঙ্গ তুলেছেন, এই পর্যায়ে আলোচনা শুনছি না, প্রশ্নটি আমি রেখে যাই যে জনাব তারেক রহমান সম্পর্কে যে ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে স্লোগান অথবা কর্মকাণ্ড আমরা গত 2 দিন ধরে দেখলাম, এর সাথে কারা জড়িত, কারণগুলো আপনারা কতটা উদ্ঘাটন করতে পেরেছেন, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। পরবর্তী পর্যায়ে আমরা শুনবো আমিনুল রশিদ ভাই আসতে চাই, যেটি সালাম ভাই বললেন। এবং সালাম ভাই এবং বিএনপি শুরু থেকেই বলেছে যে বিএনপির যারা অপরাধ করবে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, বিএনপি তো তার জায়গা থেকে সাংগঠনিক ব্যবস্থা, মামলা পর্যন্ত করেছে, কিন্তু সরকার তার কাজটি যথাযথভাবে করতে পারছে না। এর পিছনে কারণ কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সরকার দায়িত্ব পালন করতে পারছে না। এইটা আপনি সরাসরি বলার আগে আমি একটু বলতে চাই যে আপনি শুরুটা করেছিলেন যা দিয়ে যে কেন এই ঘটনাটা ঘটছে সেটি একটু বোঝা দরকার। যে ধরেন এখন রাষ্ট্রে ক্ষমতার স্টেক হোল্ডার অনেক। আপনি 5ই আগস্টের আগে যদি দেখেন, তখন স্টেক হোল্ডার ছিল একটা ক্ষমতার, এবং সিঙ্গেল ফোকাসড, যে যা কিছুই হয়, যা কিছু ভালো এটা শেখ হাসিনার, যা কিছু খারাপ শেখ হাসিনার। 5 আগস্টের পরে এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন, যেই দলগুলো, যে গোষ্ঠীগুলো, সবাই কিন্তু ক্ষমতার স্টেক হোল্ডার এখন। এবং বিএনপিকে আমি যে স্পেসিফিকভাবে বলি যে গত 15 বছর আওয়ামী লীগের রাজনীতির একটা বড় জায়গা ছিল মাইনাস বিএনপি। তো মাইনাস বিএনপি করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন শেষ হয়েছে, ব্যবসা শেষ হয়েছে, মামলা হামলা নির্যাতিত ছিলেন, অর্থবিত্ত হারিয়েছেন। ফলে 5 আগস্টের পরে যখন তারা মনে করলেন যে এখন আমরা ক্ষমতায় এসেছি, মনে করার ফলে আমার কাছে মনে হয়েছে যে তারা এখন এই বিগত 15 বছরের যত ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন বোধহয়, যে এখন সব আমার একসঙ্গে লাগবে। এই যে গত 11 মাস ধরে যতগুলো অভিযোগ বিএনপির বিরুদ্ধে এসছে, বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে, না আমি আসছি পয়েন্টে, শুধু বিএনপি, আমি সেইখানে আসছি, যতগুলো অভিযোগ এসছে, এর কারণটা কি? এর কারণটা হলো যে তারা মনে করছে এখন আমাকে পয়সা ইনকাম করতে হবে, এক। দ্বিতীয়ত, এই অভিযোগ শুধু বিএনপির বিরুদ্ধে কি, আপনি ধরেন আরও যারা স্টেক হোল্ডার ক্ষমতার, জামাত একটা ক্ষমতার স্টেক হোল্ডার না এখন? জামাতের বিরুদ্ধে ফুটপাতে, হাটে বাজারে চাঁদাবাজির অভিযোগ নাই, কিন্তু জামাতের বিরুদ্ধে প্রতিষ্ঠান দখলের অভিযোগ নাই। আচ্ছা, এখন এনসিপি গঠন করলেন যে তরুণরা, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তাদের যে দল, তাদের দলের অনেক নেতার গাড়ি, তাদের লাইফস্টাইল, তাদের অন্যান্য অনেক অভিযোগ আসছে না? আজকেই তো ফেসবুকে সারাদিন যেটা ট্রল হলো যে 7 লাখ টাকা দিয়েছেন একজন নেতাকে একজন নারী, এটা আবার বলছেন বলা হচ্ছে ডোনেশন। ডোনেশন একটা পার্টিকে কি কেউ ব্যক্তিগতভাবে 48 লাখ ব্যক্তিগতভাবে ডোনেশন দেবে কেন? ডোনেশন দিতে গেলে তো আপনাকে পার্টির অ্যাকাউন্টে যাবে। ফলে এই যে অভিযোগের বাইরে, অর্থাৎ যারা যারা ক্ষমতার স্টেক হোল্ডার, কেউই কিন্তু প্রশ্নের বাইরে না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা আছেন, 5 আগস্টের পরে যতগুলো তৌহিদি জনতার নাম দিয়ে মব হয়েছে, একাধিক জায়গায় তাদের নেতাকর্মীদের নাম এসছে না, অভিযোগ এসছে না। ফলে হয়তো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটা নাই। অর্থাৎ আমি বলছি যে এত বেশি ক্ষমতার স্টেক হোল্ডার, সবাই এখন নিজের মতো করে ক্ষমতার এনজয় করতে চায়। সেইখানে যদি আপনি সরকারের রেসপন্সিবিলিটি, আমি সেইখানে আসছি, সরকারের দায়িত্বটা। এই যে সরকারটি গঠিত হয়েছে, তারা কিন্তু নির্দলীয় সরকার, বাট সমস্ত রাজনৈতিক দলের যারা অভ্যুত্থানে ছিল, সবার মতামত নিয়েই কিন্তু সরকারটি হয়েছে। কিন্তু সমর্থন এমন একটি দুর্বল সরকার হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে এত দুর্বল সরকার কখনো হয় নাই। ফলে একটা সরকারে যাদেরকে দায়িত্ব দিলেন, তারা ব্যক্তিগত জীবনে ভালো মানুষ, তারা সৎ মানুষ। ব্যক্তিগত জীবনে ভালো সৎ মানুষ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, এটা আরেক জিনিস, ওইটা আরেক জিনিস। তাহলে আপনার উচিত ছিল প্রথমেই যে কাদেরকে আমি বসাচ্ছি এখানে। আমি 8 আগস্ট সরকার গঠন করার
3-4 দিন পরে একটা পত্রিকা লিখেছিলেন যে দরকার ছিল জাতীয় সরকার। জাতীয় সরকার কেন হয় না সেটা অন্য ডিবেট, সেখানে আমি হয়তো আজকে যেতে পারবো না, কিন্তু ওইদিকে আমরা যেতে চাই না। এমন একটা দুর্বল স্ট্রাকচারে আপনি সরকার করলেন যেখানে ভালো মানুষেরা আছেন কিন্তু যোগ্য মানুষের অভাব। ফলে আপনি, এবং আরেকটা বড় সংকট যেটা হয়েছে যে আপনি বারবার ভিক্টিমাইজ করছেন পুলিশকে, প্রশাসনের লোকজনকে, যে এরা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। এখন একটা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বলেই সবাই সেই সরকারের অনুগত, সবাই সেই সরকারের দোষর, এটা তো হইতে পারে না। আপনি কি ওভারনাইট সমস্ত পুলিশ ওয়াইপ আউট করে দিবেন? এটা সম্ভব কিন্তু আমিনুল রশিদ ভাই, যে জায়গাটাতে একটু আর আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা বিএনপির জায়গা থেকে তারা রাজনৈতিকভাবে যেটা বারবার ক্লিয়ার করছে, পরিষ্কার করছে যে তারা তাদের দলের কোনো নেতাকর্মী অপরাধ করলে তারা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী নিতে ব্যর্থ হচ্ছে কেন, বা তারা কঠোর বা দৃষ্টান্তমূলক ব্যবস্থা পারছে? তো তাদের দুর্বলতা, কারণ আপনার তো গত 8 ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট শুরু হলো, 24 দিন সম্ভবত চলল অপারেশন। সেই অপারেশনের রেজাল্ট কি? সেই অপারেশনটা কি সাকসেসফুল হয় নাই? ডেভিল হান্ট ফেল করার পরে কি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন চিরুনি অভিযানের কথা বলছেন? মানে আপনার ডেভিল হান্ট মানে ব্যর্থ হয়, ডেভিল হান্টে তো প্রায় অনেককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি সেটাই প্রশ্নটা করলাম, তাহলে কি আপনি ডেভিলদের কি প্রপার, যারা এই ডেভিল, যারা মব করছে, যারা অপরাধ করছে, এদেরকে ধরতে পারেন না? ডেভিল বলতে কি আপনি শুধুমাত্র ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীরাই ডেভিল? এর বাইরে আরো যারা ডেভিল, সব ডেভিলকে ধরতে পারেন নাই বলে এখন আপনার চিরুনি অভিযান লাগছে। এই চিরুনি অভিযানে 1 মাস পরে আমরা রেজাল্ট দেখবো। তার মানে আমি মনে করি সরকারের ব্যর্থতার চেয়ে অদক্ষতাটা বেশি দায়ী, এবং সরকার বেসিক্যালি পুলিশ প্রশাসনকে যেভাবে নিয়ন্ত্রণ করা বা তাদেরকে আস্থায় আনা, সে আস্থায় আনতে ব্যর্থ হয়েছে। এখন অসংখ্য ধন্যবাদ আমিনুল রশিদ ভাই। আমি আসতে চাই মোহাম্মদ রাশেদ খান আপনার কাছে। রাশেদ, এই যে ব্যর্থতার দায় আমরা বিভিন্ন দিকে চাপিয়ে দিতে পারি, আবার কে কার দায়িত্ব কতটুকু পালন করছে সেই প্রসঙ্গ রয়েছে। পাশাপাশি এই যে সরকারকে আমরা যেভাবে চেয়েছি, বর্তমান সরকারকে কতটা পেয়েছি সেই প্রশ্ন তো আছেই, আপনার কাছ থেকেও আলোচনা শুনতে চাই। কিন্তু আসলে এই পরিস্থিতির ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো অপরাধের সাথে কোনো যে অভিযুক্ত বা অপরাধী তার রাজনৈতিক পরিচয় থাকলে সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণের প্রশ্নে একটা সংশয়ে ভোগেন, কারণটা কি? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। না, এটি আপনি আসলে যথার্থই বলেছেন যে কারোর রাজনৈতিক পরিচয় থাকলে তাকে আসলে গ্রেপ্তার করতে এক ধরনের ভয় পাচ্ছে সরকার। এখন সরকার আসলে ভয় পাচ্ছে নাকি আসলে ভয় তারা যে পাচ্ছে এটা আসলে এক ধরনের অভিনয় করে দেখাচ্ছে? আমার কাছে মনে হয় যে সরকারের মধ্যে কয়েকটা গ্রুপ রয়েছে যারা চায় নির্বাচনটা যাতে দেরিতে হয়, এবং নির্বাচনটা যাতে দেরিতে হয় এই জন্য তো আপনাকে কিছু অজুহাত দেখাতে হবে। তার মধ্যে অন্যতম হলো যে নির্বাচনের পরিবেশটা নাই। আচ্ছা, এই জন্য এই যে একের পর এক মব, দেখেন কোনো মবকে সরকার বলছে যে এটা আসলে প্রেশার গ্রুপের কাজ, আবার কোনো যে মব হচ্ছে সেটাকে তারা মবই বলছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দায়িত্বে রয়েছে, যেটি ভাই বললেন যে দেখেন এই সরকারে যারা আছে ভালো মানুষ, কিন্তু এই সরকারের যোগ্যতার অভাব রয়েছে। জি, তিনি আরও বললেন জাতীয় সরকারের কথা। দেখেন আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুরুতেই বলেছিলাম যে এই পরিস্থিতি আপনারা সামলাতে পারবেন না। অভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্রতি অভ্যুত্থান, বিপ্লবের পরে প্রতি বিপ্লব। বাংলাদেশে সেটি হয়নি। আমি দলগুলোকে ধন্যবাদ জানাতে চাই যে দলগুলোর শীর্ষ পর্যায়ে যারা ছিলেন তারা কিন্তু ওই সময় বলেছেন যে এই মুহূর্তে আমাদের কোনোভাবেই আওয়ামী লীগের উপর আক্রমণ করা যাবে না, তাদের বাড়িঘরে আগুন দেওয়া যাবে না। দেখেন ওবায়দুল কাদের প্রত্যাশা করেছিল যে 3 লাখ মানুষ মারা যাবে সরকার পতনের পর দিন, 3 লাখ বলেছিলেন, এবং তোফায়েল আহমেদ বলেছিলেন 6 লাখ। কিন্তু বাংলাদেশে আমার মনে হয় না যে ওইভাবে আসলে 10-15 জনকেও এদেশের বিক্ষুব্ধ মানুষ হত্যা করেছে, মানে যেটা আসলে তারা প্রত্যাশা করেছিল, মানে রাজনৈতিক ক্ষোভ বা প্রতিহিংসার জায়গা থেকে। কিন্তু আমরা আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি কঠোর হবে। দেখেন আমাদের উপদেষ্টা আছে, শুরুতে একজন দায়িত্ব পেয়েছিলেন শাখাওয়াত সাহেব, এরপরে আরেকজনকে দিয়েছেন। তিনি কি করছে জানেন? তিনি যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা দরকার সেখানে তিনি বিভিন্ন জায়গায় অভিনয় করছেন, মনে হচ্ছে তিনি অভিনেতা। তিনি বলছেন বাবু খাইছো, এই নাও 500 টাকা, আর বাবু কি করছে? দৌড় দিচ্ছে। এই কাজ করার জন্য কি তাকে আমরা ওইখানে বসিয়েছি? দ্বিতীয়ত দেখেন তিনি বাথরুম, তিনি তো আবার বলছেন কাউকে ছাড় দেওয়া হবে না। মানে এই কথা শুনলে তো এখানে আমি দেখলাম যে সবাই অট্টহাসি, মানে একজনকে পাবেন না যে ভাই মনে হয় একটু কম এসেছে, বাট আমরা সবাই একটু মানে জ্বরে এসেছি। দেখেন তিনি কি করছেন, তিনি বাথরুম দেখতে যাচ্ছেন যে এই বাথরুম পরিষ্কার করা আছে নাকি এখানে নোংরা। তার কাজ কি আসলে এইটা? আমি বুঝলাম না। আসলে একজন উপদেষ্টার কাজ তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন যে ভালো নাকি খারাপ। ডেভিল হান্ট ঘোষণা করেছেন, কয়জন ডেভিল? ভাই চমৎকার বলেছেন যে কয়জন ডেভিল ধরলো।
আওয়ামী লীগের মধ্যেই শুধু ডেভিল? দেখেন শুধু রাজনীতিবিদদের যারা অভ্যুত্থানের শক্তি ছিল তাদের মধ্যে কি ডেভিল? যারা এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কিশোর গ্যাং, বিভিন্ন জায়গায় ডাকাত, বিভিন্ন জায়গায় আপনার চোরাকারবারি, এদের কয়জনকে ধরেছে? এই সরকার ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারত। 11 মাসে দৃশ্যমান কোনো সংস্কার লক্ষ্য করা যাচ্ছে? আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। সংস্কার নিয়ে তো আলাপ চলছে ঐক্যমত্য কমিশনের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে তো আলাপ আছে। এখানে সালাম ভাই, সেলিম ভাই সেই অংশগ্রহণে, আপনি সেই আলোচনায় তো অংশ নেন আপনারা। দেখেন এই যে জাতীয় ঐক্যমত কমিশন, আপনি যেহেতু আসলেন, আসলে কি পুরোপুরি ঐক্যমত সম্ভব? এই টেবিলে আমরা যারা আছি আমরা কি সবাই এক বাক্যে সবাই একই মতে কথা বলতে পারবো? পারবো না। আমাদের ভিতরে ভিন্ন মত থাকবে। এই ঐক্যমত কমিশনের নাম তারা দিতে পারতো জাতীয় সংস্কার কমিশন, তাই না? কিন্তু তারা নাম দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। কিন্তু সেখানে তো আমরা দেখছি অসংখ্য ভিন্ন মত। তো আমি যেটি বলছিলাম, সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, এই 11 মাসে আমি যতটুকু দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক সংস্কার হয়েছে, মানে উন্নয়ন হয়েছে। যেমন গ্রামীণ বিশ্ববিদ্যালয় তিনি ওই নামে লাইসেন্স নিয়েছেন। এরপরে জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান, তার নামে যে আপনার কর আরোপ করা হয়েছিল সেটা মওকুফ করেছেন, নিজের নামের মামলা সরিয়েছেন। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা তিনি করতে পারেন নাই। দেখেন উপদেষ্টাদের ব্যাপক সংস্কার হয়েছে 11 মাসে, এই প্রত্যেকটা উপদেষ্টার ব্যাপক উন্নতি হয়েছে। ভাই বললেন যে তারা খুব ভালো মানুষ, কিন্তু যখন উপদেষ্টাদের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তখন কি ওই উপদেষ্টারা সৎ থাকতে পারে? আপনার কি মনে হয়? তো এই যে শুরুটা আসলে দুর্নীতির মাধ্যমে, উপদেষ্টা পরিষদ থেকে দুর্নীতি, উপদেষ্টা পরিষদ থেকেই আপনার বিভিন্ন ধরনের অনিয়ম, তাদের এপিএসরা দুদকে দৌড়াচ্ছে। তখন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, দেখেন প্রথম 2 মাস বাংলাদেশ ব্যাপক শান্ত ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা দায়িত্বশীলতা পরিচয় দিয়েছে। কিন্তু যখন সরকারের ভিতর থেকে অন্যায়, অনিয়ম, দুর্নীতি শুরু হলো, পুরো বাংলাদেশে সেটা এখন ছেয়ে পড়েছে। রাশিদ খান, অসংখ্য ধন্যবাদ। সাদেত হোসেন সেলিম ভাই আসতে চাই, যেটি আলোচনাটি রাশিদ খান যেখানে শেষ করলেন, যে নির্বাচনের এই প্রসঙ্গ বা আলাপটি যত বেশি ঘনীভূত হচ্ছে, যত বেশি কাছাকাছি আসছে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে। এবং রাজনৈতিক বিচার বিশ্লেষণ যারা করেন, আপনারা প্রতিনিয়ত কথা হচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ নির্বাচন পেছানো, নির্বাচনের সাথে তো আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা সরাসরি যোগসূত্র আছে। তা এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি আদৌ নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছেন। তার মানে এই প্রশ্ন তোলাটা এবং এই অবনতি ঘটাটা সেটা উদ্দেশ্য প্রণোদিত কিনা, এটাই হলো আপনার কাছে? এটা শতভাগ উদ্দেশ্য প্রণোদিত, এবং আপনার এই প্রশ্নটা তোলার কারণেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক ধরনের অবনতি ঘটানো হচ্ছে। এখন এই সরকার যখন ক্ষমতায় নেয়, প্রথম ডে 1 থেকে বলেছি যে এত দুর্বল সরকার এবং এত অপদার্থ, ব্যর্থ, অযোগ্য সরকার আর হতে পারে না। উপদেষ্টারা জানেন না তাদের কি কাজ, বুঝছেন? অনেক উপদেষ্টা দুর্নীতিতে জড়িত পড়েছেন, অনেক উপদেষ্টা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য নানা রকম চক্রান্ত, ষড়যন্ত্র করছেন। এখন এখানে আমরা যখন দেখলাম যে নির্বাচন নিয়ে একটা মানে টানাপোড়েনের মধ্য দিয়ে আপনার ইংল্যান্ডের মধ্যে একটা মিটিং হয়েছে তারেক রহমান সাহেবের সাথে, ডক্টর ইউনূস সাহেবের সাথে, এবং নির্বাচনের ব্যাপারে ঐক্যমত্য পোষণ হয়েছে। এখন নির্বাচন না হলে যাদের লাভ, নির্বাচন না হলে যারা সংগঠনকে শক্তিশালী করতে পারবে, নির্বাচন না হলে যারা চাঁদাবাজি করতে পারবে, নির্বাচন না করলে তারা যা ক্ষমতা ভোগ করতে পারবে, তারা তো চেষ্টা করবে যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য তো পুলিশ শতভাগ দায়ী। এখন ব্যবস্থাটা তো আবার কেউ কেউ রাজনৈতিক দলগুলো কেন, রাজনৈতিক দলগুলো কি ভ্যাট ট্যাক্স দিচ্ছে না? এমন কি যে রাজনৈতিক দলগুলো ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, সরকার পরিচালিত হতে পারছে না, এরকম কোনো ব্যাপার আছে? এই দায় না যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের কারণে, কোনো রাজনৈতিক দলের কারণে হলে এখানে পুলিশ বাহিনী রাখার দরকার কি? আমরা পুলিশ বাহিনীকে আজকে বিলুপ্তি করে দিই, তাইলেই তো হয়ে গেল। যদি কোনো রাজনৈতিক দলের তো যদি কেউ কোনো আইনশৃঙ্খলা অবনতি ঘটায়, তখন তো তার আর পরিচয় রাজনৈতিক নেতা নয়, তার পরিচয় রাজনৈতিক কর্মী নয়, তার পরিচয় হলো দুষ্কৃতিকারী, তার পরিচয় হলো অপরাধী। অপরাধীকে আইনের আশ্রয় আনা এবং তাকে আইনের মুখোমুখি করার দায়িত্ব তো সরকারের। আমরা সরকারকে তো বেতন দিচ্ছি, আমরা সরকারকে তো ভাতা দিচ্ছি, আমরা তো ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যোগ্যতার। একেবারে অযোগ্য একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার চেয়ে অযোগ্য একজন পুলিশ আপনারা প্রধানকে নিয়োগ করা হয়েছে, এবং তাদের মধ্যে কোনো দায়বদ্ধতা নেই। সবচেয়ে বড় কথা হলো যে একটা অরাজনৈতিক সরকারে কোনো দায়বদ্ধতা না থাকার প্রেক্ষিতে আজকে আইনশৃঙ্খলার অবনতি বলেন, আজকে চাঁদাবাজি বলেন, আজকে আবার ট্রাফিক জ্যাম বলেন, আজকে জনভোগান্তি বলেন, সুশাসন অভাব বলেন, এটা একটা কারণ।
একটা রাজনৈতিক দলের যা গণভিত্তি থাকে এবং জাতির প্রতি একটা কমিটমেন্ট থাকে, একটা মানে রাষ্ট্রের প্রতি একটা তার দায়িত্ববোধ থাকে, সেখান থেকে সেই করতে পারে। এখন এই যে ধরেন বিএনপির একটা ঘটনাটা, পরশুদিন একটা ঘটনাটা, এই ঘটনাটা ইতিমধ্যেই প্রচারিত হয়ে গেছে যে ঘটনাটা একদম অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এবং এই পরিকল্পনার মধ্যে ঘি ঢালছে 2-3টা রাজনৈতিক দল। হঠাৎ করে বা 3টি রাজনৈতিক দল হঠাৎ করে বলা নাই, কোয়া নাই, তারা তারেক রহমানের কাছে জবাব দিয়ে চাচ্ছে, তারা বিএনপির কাছে জবাব দিতে পারছে। তাদের মুখের মধ্যে কি মানে হয়েছে যে তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদে দাবি করতে পারছে না, সরকারকে দায়ী করতে পারছে না, সেটা না করে তারেক রহমানের প্রতি অশ্রাব্য ভাষা গালাগালি করতেছে, বিএনপি গালাগালি করতেছে। এটা তো বোঝা যাচ্ছে যে একেবারে পারপাসলি করা হচ্ছে, যেটার কোনো আপনার যৌক্তিকতা নাই এবং এখানে নির্বাচনকে প্রলম্বিত করাটা ষড়যন্ত্র। না, কিন্তু আবার এখানে আরেকটি বিষয় আছে সেলিম ভাই, সেটা হচ্ছে ঘটনা ঘটেছে 9 তারিখ, প্রকাশে আসলো 11 তারিখ এবং বিএনপির পক্ষ থেকে কিংবা এই যারা এই বিএনপির যে ভাতৃপ্রতিম সংগঠন যারা সম্পৃক্ত ছিল তাদের সংগঠন নেতাকর্মীরা বলেছে এটা উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ এই 3-4 দিন ধরে পরিকল্পনা তৈরি করা হয়েছে কিভাবে বিএনপিকে এই ষড়যন্ত্রের মুখোমুখি। তো এখন তো এটা প্রমাণিত হচ্ছে যে এটা ভিডিওটা ধারণ করাটা একটা পরিকল্পনার অংশ। এখানে সামনে আনসার থাকার প্রেক্ষিতে, এতগুলো মানে পুলিশ থাকার প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটিয়ে, এবং যারা ঘটিয়েছে তারা কেউ বিএনপির কেউ না, তারা অতীতে আওয়ামী লীগের ছিল এবং আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছে মাহিম, তার সাথে নাহিদ ইসলামের ছবি আজকে প্রকাশিত হয়েছে। আপনার কোন প্রেক্ষিতে তাইলে আপনার রাস্তায় স্লোগান উঠে যে চাঁদা দেয় পল্টনে, চাঁদা যায় লন্ডনে? রাজনৈতিক শালীনতা, অশালীনতার সর্বোৎকৃষ্ট উদাহরণ। আপনি বললেন যে 3টি দল বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে এই ঘটনাকে পুঁজি করে ষড়যন্ত্র করেছে বা করলো, তাদের বিরুদ্ধে বা তাদের ক্ষেত্রে বিএনপি কি করবে? আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছি এবং ইতিমধ্যে নামই বলছেন না, খালি বলছেন 3টি দল। না, 3টি দলের মধ্যে এটা আপনিও জানেন, আমিও জানি, এবং এখানে একটা রাজনৈতিক দলের প্রধান যিনি একজন মানে ধর্মীয় নেতা হিসাবে তিনি মানে বাংলাদেশে পরিচিত, তিনি মানে কোন প্রেক্ষিতে বলতে পারেন যে চাঁদা তোলে পল্টনে চলে যায় লন্ডনে? এটা বলার পরে তো ওনার ইমান আকিদা থাকার আর কথা নাই। এটা কোনো রাজনীতির ভাষা হইতে পারে না, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার বক্তব্য এটা নয়। আমরা রাজনৈতিক শালীনতা প্রতিষ্ঠা করেছি 5 তারিখের পর থেকে, যেখানে ওবায়দুল কাদেরদের মতো লোক বলেছে যে 5 লাখ লোক মারা যাবে। তারেক রহমানের এক নির্দেশে সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে, 5 জন লোক মারা যায়নি। আমরা সে অবস্থার মধ্যে ছিলাম। আমরা এখনো মনে করি যে নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য একটা সুপরিকল্পিত চক্রান্ত হচ্ছে এবং যারা নির্বাচন হলে পরে জামানত বাজেয়াপ্ত হবে, একটা আসন বাংলাদেশে পাবে না, ওই ধরনের রাজনৈতিক দলগুলো একটা চক্রান্ত। সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। অধ্যাপক ডক্টর ইমরান আনসারী, আপনার কাছে আসছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে কার কতটুকু দায়িত্ব, এই আলোচনার পাশাপাশি আমরা দেখছি যে একেবারে দোষারোপটাও পুরাতন স্টাইলে বা পুরাতন ধাঁচে দোষারোপটা হচ্ছে, যে সেই দোষারোপের জায়গা থেকে সমাধানের জায়গাটা কি খুঁজে পাওয়া যাবে, নাকি দোষারোপ চলতেই থাকবে এবং এটি আরও বাড়তেই থাকবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি কথা আছে, ইনজাস্টিস এনিহোয়ার, থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। যখন সমাজে কোনো জায়গায় ইনজাস্টিস দেখা দেয়, এটা আমাদেরকে ধরে নিতে হবে এই অনিয়ম, অনাসৃষ্টি, বিশৃঙ্খলা এটা সমাজের সব জায়গায়, রাষ্ট্রের সব জায়গায় ছড়িয়ে যাবে। জি, আমি তাই প্রথমেই যে মিটফোর্টে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো তার নিন্দা জানাই। বাট এখানে আমার দুজন রাজনীতিবিদ বলেছেন যে ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত। আমি একটু দ্বিমত পোষণ করছি। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত না, ঘটনাটি ঘটার পরে ফ্রেমিংটা উদ্দেশ্য প্রণোদিত, যেটাকে জার্নালিজমের ভাষায় আমরা বলি, বা ট্যাগিংয়ের যেই বা উপস্থাপনা যেটা স্বাভাবিকভাবে বলি, যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে এবং এইটাকে এই মানবিক ঘটনাটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে যেভাবে, এইটাকে আমি মনে করি যে উদ্দেশ্য প্রণোদিত। এই কারণে বলি যে আমার কাছে মনে হয়েছে ঘটনাটার, হ্যাঁ আমিও খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছি। আমি যখন কুমিল্লা থেকে আসছিলাম তখন আমি ফেসবুকে ঘটনাটি আমি দেখে আমি নিজেও বাকরুদ্ধ। তো বিষয়টা কি এরকম যে তারেক রহমান ওই লোকগুলোকে ওইখানে পাঠিয়েছেন চাঁদা পাঠানোর জন্য, চাঁদা না দেয়াতে ওই লোকগুলোকে ওইখানে মারা হয়েছে। সাথে সাথে আমরা এখন সবাই মিলে স্লোগান দিলাম তারেক রহমান জবাব দিতে হবে। এটা হচ্ছে কি জানেন, আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের দেশে আসলে ভয়ের সংস্কৃতি ছিল 17 বছর। আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাটা ট্রমাটাইজ হয়ে আছে। আমরা আসলে কোন পরিস্থিতিতে কিভাবে অ্যাক্ট করব, একটা প্রতিপক্ষের রাজনীতিবিদের সাথে কিভাবে আচরণ করব,
এই আচরণের সংস্কৃতি মনে হয় আমরা গড়ে তুলতে কিন্তু পারি। অধ্যাপক ডক্টর ইমরান আনসারী ভাই, যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা যে পর্যায়ে গিয়েছে, এখন তো একটি দল আরেকটি দলকে জনগণের সামনে নানাভাবে বিতর্কিত করা, প্রশ্নবিদ্ধ করার তো চেষ্টা একটা চলছে, এটা খুব স্পষ্ট, এটা আমরা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সালাম ভাইয়ের কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। কিন্তু সেই জায়গা থেকে যখন বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কাউকে অভিযুক্ত পেল, তাহলে যারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা তো নানাভাবে ফ্রেমিং করবেই। দেখুন, ফ্রেমিং আপনি করতেই পারেন আপনি, বাট একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে কার বিরুদ্ধে আপনি ফ্রেমিংটা করছেন। অধ্যাপক ইমরান আনসারী, আপনার আলোচনা আমরা শুনছিলাম, সেক্ষেত্রে আপনার প্রশ্নটি ছিল যে বিএনপির যে কোনো পর্যায়ের নেতাকর্মী যদি এই হত্যার সাথে জড়িত থাকে, তাহলে এই মুহূর্তে নির্বাচন বা সংস্কার আলাপ নিয়ে বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যাদের সাথে বিএনপির বিরোধ আছে, তারা তো এই সুযোগটা নিবেই, নানাভাবে ফ্রেমিং করবে, এই প্রশ্নটি ছিল। দেখুন, এই যে কথাটা বলেন, আমি বিরোধ থাকার বিষয়টি আমি গ্রহণ করছি না এই জন্য, কারণ যারা এই ঐক্যমত কমিশনে যাচ্ছেন প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, কারো একটু ভূমিকা বেশি থাকতে পারে, কারো কম থাকতে পারে। সেজন্য আপনার পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আপনার আলাপ আলোচনা, বিতর্কের কিন্তু পরিভাষার একটা মার্জিত বোধ থাকতে হবে। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র না। আমরা চিন্তা করতে পারি না যে এই গণ অভ্যুত্থান পরবর্তী ব্যবস্থায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করব। সালাম ভাই এবং আদার পলিটিক্যাল পার্টি এখানে ডিবেট করবেন, হাসতে হাসতে এখান থেকে বেরিয়ে যাব। কেন আমরা এভাবে কেন পারছি না? আমরা তো সেই স্বপ্ন দেখেই এই বিপ্লব, এই উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিয়েছিল। এই স্লোগানটা তো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকেই এই বাংলাদেশের যুব সমাজ বা জেনজি সেই স্লোগানকে ধারণ করেছিল যে আমরা একটা ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। বিভিন্ন মত পথ থাকবে, যে আমি তোমার মতকে গ্রহণ না করতে পারি বা তোমার মতের পক্ষে না থাকতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবনকে দিতে পারি। এই চেতনাকে ধারণ করেই তো তারা আসছিল। আমি একটু যোগ করতে চাই যে এই যে সিচুয়েশনটা হলো, এটার একটা সাইকোলজিক্যাল বা ফিলোসফিক্যাল কারণ হচ্ছে যে বাংলাদেশে যে জিনিসটা হওয়ার কথা ছিল যে সমাজ এবং সংস্কৃতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, রাজনীতি সমাজ এবং সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে। তো রাজনীতি যদি সুপরিকল্পিতভাবে তার গাঠনিক প্রক্রিয়ায় ভুল থাকে, তখন সে সমাজ এবং সংস্কৃতিকে সে প্রভাবিত করবে, যার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা আসছে এবং ভবিষ্যতেও আসবে না। তার মানে কি আপনি কি মনে করছেন যে প্রফেসর ইমরান আনসারী, যে আসলে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সংস্কার যথাযথভাবে হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এই প্রসঙ্গ? আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো একটা গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতিতে, ইনক্লুসিভ রাজনীতিতে যেইভাবে অ্যাক্ট করা প্রয়োজন, সেই কালচারটাই আমরা এখনো গড়ে তুলতে পারিনি। আমরা সেই ট্রমাটাইজ অবস্থায় আছি। 17 বছরে যে আমাদের এই আওয়ামী লীগ এই গণ অভ্যুত্থানপন্থী দলগুলোর বিরুদ্ধে যেইভাবে তারা আক্রমণ করতো, সেই জায়গায় আমার মনে হয় এই 2 দিনে আমরা চলে গেলাম। একদিকে তারেক রহমানকে গালাগালি দেওয়া হলো, এর বিপরীতে আবার পাল্টা যেভাবে আমরা এই স্লোগানগুলো আজকে দেখছি, এটা একটা ভয়াবহতার দিকে যাচ্ছে। যে বিপ্লবপন্থী বা গণ অভ্যুত্থানপন্থী দলগুলো আজকে পরস্পর বিরোধী যখন যাবে, তখন থার্ড পার্টি সেখানে কিন্তু সুযোগ করে নিবে, যারা এই বিপ্লবকে নস্যাৎ করতে চায় এবং এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাবে। সেই দিকে কিন্তু প্রফেসর ইমরান আনসারী, এই যে প্রসঙ্গটা আপনি উল্লেখ করলেন যে একটা হত্যাকাণ্ড ঘটেছে, তার প্রেক্ষাপটে বিএনপির যে ব্যবস্থা, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার ব্যবস্থা নেবে, কিন্তু কয়েকটি রাজনৈতিক দল, এটা সেলিম ভাই বললেন, আমরা মাসুদ ভাইয়ের আলোচনা শুনবো পরে আপনার শেষ হলে, যে তারেক রহমানকে উদ্দেশ্য করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত স্লোগান দেওয়া বা কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করা, এর পিছনে কি উদ্দেশ্য? আমি মনে করি এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনাটা হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে গ্লোবাল পার্সপেক্টিভে বা সাউথ এশিয়ার পার্সপেক্টিভে রাজনীতিটা আপনাকে বুঝতে হবে। এই বাংলাদেশটাকে একটা নেশন বিল্ডিংয়ের জন্য বা ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আমাদের 2টা উপাদান দিয়ে গিয়েছিলেন। একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আল্লাহর প্রতি বিশ্বাস, যেটা 15 সংশোধনীর সময় আওয়ামী লীগ এসে কিন্তু বাঙালি জাতীয়তাবাদের কথা সংবিধানে বলতে পারে না, তারা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলতে হয়েছে। এইটা হচ্ছে বাংলাদেশের রক্ষা কবচ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আল্লাহর প্রতি বিশ্বাস। তার বিপরীতে আমাদের পার্শ্ববর্তী দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হচ্ছে, আলট্রা ন্যাশনালিস্ট আইডিওলজি। তো ইতিহাসগত প্রেক্ষাপট থেকে, কিন্তু এখানে তারেক রহমান জড়ানো হলো কেন? জড়ানো হয়েছে এই জন্য যে এই জাতীয়তাবাদের যে পরিবার, জিয়া পরিবার, এই পরিবারকে রাজনীতি থেকে
আপনার মূলোৎপাটন করতে হবে এবং মূলোৎপাটন করার মধ্য দিয়ে যদি বিএনপিকে করা যায়, পরবর্তীতে ইসলামিক যে শক্তিগুলো আছে তাদেরকেও কিন্তু মূলোৎপাটন করা সহজ হবে। রাজনীতিটা করবে কে? হ্যাঁ, রাজনীতি কে করবে? রাজনীতি যারা করবে, যারা এই দেশে ডি ইসলামাইজেশন প্রজেক্টে বাস্তবায়ন করতে যায়, যারা সেকুলারিজমের নামে আল্ট্রা ন্যাশনালিস্ট একটা আপনার ইসলাম বিদ্বেষী একটা ভূমিকা নিতে চায় এই দেশে, তারা করতে চায়। আমরা দেখেছি 17 বছরে কারা করেছে, তাদের শক্তিকেই তারা সামনে নিয়ে আসতে চায় এই ব্যবস্থার মধ্যে দিয়ে। আমার মনে হয় যে ইমরান আনসারী একটু আমি ডিফার করি যে 5ই আগস্টের পরে ডি ইসলামাইজেশন হচ্ছে না, ইসলামাইজেশনটা হচ্ছে। আপনার বিভিন্ন জায়গায় ধরেন এই বাংলাদেশের সংবিধানে আছে ধর্মনিরপেক্ষতা, এবং এই দেশে ওয়াজ মাহফিলও চলে, এই দেশে লালনের গানও চলে, এই দেশে মানুষের মসজিদের পাশে মন্দির, মাগরিবের আজানের সময় উলুধ্বনি বাজে, মন্দির পাহারা দিয়েছে, এটা তো বেশি দিনের ঘটনা না তো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে উল্টা হচ্ছে এখন। 5ই আগস্টের পরে তো বরং কোথাও কোথাও আমরা এই সকল তৌহিদি জনতার নামে যেসব মব দেখেছি, এবং ওপেন একটা পার্টির সিনিয়র মোস্ট নেতা তো বলেছেনই তারা এই দেশে শরিয়া আইন চালু করবেন, আফগানিস্তানের মতো তারা স্বপ্ন দেখেন। তাহলে ডি ইসলামাইজেশন কই পাইলেন? এটা হচ্ছে কতটুকু ভাই, এটা হচ্ছে সেই 5ই আগস্টের পরে বাংলাদেশে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা অনেক বেশি পাওয়ারফুল না এখন? তাহলে এরা যখন ক্ষমতার স্টেক হোল্ডার, আপনি ডি ইসলামাইজেশন কেমনে করেন? এখন উল্টা হচ্ছে তো এটা। না, আমি মনে করি যে আপনারা যেভাবে সাদা চোখে দেখছেন, আমি এভাবে দেখছি না। তার কারণ হচ্ছে ইসলামিক দলগুলোর ভোটের পার্সেন্টেজ কত পার্সেন্ট বাংলাদেশে, বা তাদের জনসমর্থন কত। বিভিন্ন প্রতিষ্ঠানে যদি ভাগ করেন, বিভিন্ন আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান বলেন, সচিবালয় বলেন, কত পার্সেন্ট লোক ইসলামিক লোক আছে না? কিন্তু নির্বাচনের আগে তো ভাই এই জনপ্রতিনিধিত্বের শতাংশের দিয়ে তো চেয়েও আপনি জনপ্রতিনিধিত্ব বাদ দেন, বসে আছে নীতি নির্ধারণের পর, যেটা বেশি গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধিত্ব বাদ দেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কত পার্সেন্ট শিক্ষক ইসলামপন্থী, আমাদের সচিবালয়ের কত পার্সেন্ট লোক আপনার এই টুপি দাড়িওয়ালা লোক সেখানে। এখানে ইসলাম এবং অনিসলামের আলোচনাটাই আমার মনে হয় যে প্রাসঙ্গিক না। এখানে আলোচনা আসলে ক্ষমতার, যে কে ক্ষমতায় আছে, থাকতে চায় এবং কাকে আসতে দিতে চায় না। আলোচনাটা জাস্ট ক্ষমতাগুলো নিয়ে ম্যাটার অফ পাওয়ার। কিছু যোগ করবেন কিনা? আমি যোগ করতে চাই এটা যে একটা রাষ্ট্রে, আমি নিরাপত্তার পার্সপেক্টিভে যে আলোচনাটা করতে চাই, যে আপরাইজিং এর পরে একটা রাষ্ট্রে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা হবে তার জন্য মিলিটারিলি যেটাকে বলে থ্রেট অ্যানালাইসিস করতে হয়। আর আপনি যদি সোশ্যাল সায়েন্সের আসপেক্টে চিন্তা করেন, এটা শর্ট অ্যানালাইসিস করে আমি জানি না, আমি কোনো আর্টিকেলে বা সরকারের কোনো বক্তৃতায় আমার কাছে মনে হয় নাই, বা মিলিটারির কোনো পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় নাই যে তারা কোনো থ্রেট অ্যানালাইসিস করে। তার মানে আপনি বলছেন যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সশস্ত্র বাহিনী যারা বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে আছে, তারা কেউই এটা পর্যাপ্তভাবে বিচার বিশ্লেষণ করেনি, মানে অ্যানালাইসিস আগে তো, তারপরে পরিকল্পনা করবেন। অধ্যাপক ডক্টর ইমরান আনসারী ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আলোচনা শুনবো আপনার কাছ থেকে শেখ ফজলে বাড়ি মাসুদ ভাই, আপনার কাছে আসতে চাই। যেটা শাহাদাত হোসেন সেলিম ভাই বলছিলেন, 3টি দলের কথা বলছেন, তার মধ্যে আপনার দল এনসিপি এবং জামাতকে দোষারোপ করা হয়েছে তারা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। হ্যাঁ, না ঠিক আছে, এই 3টে দলের কথা বিএনপির একজন সম্মানিত সিনিয়র নেতাও বলেছেন। বলেন এখন আপনার দলের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি একটু সময় নিয়ে বলি, একটু সময় দিয়ে। সেটা হলো, প্রথম যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, এখানে যারা আছি বিশেষ করে রাজনৈতিক দল, আমরা কিন্তু ফ্যাসিস্টের আমলে একত্রে আন্দোলন সংগ্রাম করেছি, অনেক সভা সমাবেশে একত্রিত হয়েছি, মিটিং করেছি, তারপরে একই সাথে কর্মসূচি বাস্তবায়ন করেছি। কাজেই আমরা কিন্তু একত্রিতভাবেই আমাদের দেশটাকে গড়তে চাই, এটার প্রথম কথা। কিন্তু আপনারা নাকি ফ্যাসিস্টের অংশ ছিলেন, আপনারা নাকি আওয়ামী লীগ, সেটা বলবো, সেটা আলাদা আলোচনা, সেটা বলবো। বিষয়টা হলো যে আমরা আসলে কাউকে দায় দিতে চাই না, মানে দায়ের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমার মনে আছে 5ই আগস্টের পরে কোনো এক টক শোতে, সেখানে বিএনপিরও একজন ছিলেন, তো ওইখানে উনিও বলতেছিলেন, তো এই দায় দেওয়া নিয়ে কথা হচ্ছিল। তো আমি সেখানে স্পষ্ট বলেছি, দায় দেওয়ার রাজনীতি আওয়ামী লীগ করেছে। তারা ওই যখনই টক শো হইতো আওয়ামী জমানায়, তখন দেখেছি বিএনপি এটা করেছে, ওইটা করেছে, কাজে আমি ওইটাই করব, কিংবা তার চেয়ে একটু বাড়িয়ে করব। এই দায়ের রাজনীতি কিন্তু আমরা আগে শুনেছি। 5 আগস্টের পরে আমরা দায়ের রাজনীতিকে টোটালি বেরিয়ে আসতে চাই। আমরা চাই ফ্যাসিস্টকে, যেহেতু আমরা দেশ থেকে তাড়িয়েছি, এখন আমরা যারা এই আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে করতে চাই। না, সেটা তো আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে আপনারা বিএনপিকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন? আমি বলছি, তো আমরা কিন্তু এখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ, এখনো বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি, এবং তাদের যে ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা শ্রদ্ধা, সম্মান, মানে শতভাগ আমাদের আছে, কোনো কমতি নেই। মানে শ্রদ্ধা আছে মিছিল দেওয়ার পর? না, আমি বলি, শোনেন, আমাদের শ্রদ্ধার ক্ষেত্রে কোনো কমতি নেই। আমরা সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে জানি, এবং আমরা কাউকে দায় দিতে চাই না। আমি যে জায়গাটা ধরতে চাই সেটা হলো যে দায়টা কেন আসছে এখন, এই জায়গায় আপনি অ্যানালাইসিস করেন। বলেন। দায়টা আসছে হলো
যে আমি কিন্তু বলে গেছি যে আমাদের 5ই আগস্টের পরে সালাম ভাইও বললেন, অন্যরাও বলেছেন, আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে 3 লাখ মানুষ মারা যাওয়ার কথা, সেখানে কিন্তু মানুষ মারা যায়নি। সবাই, ওনারাও মন্দির পাহারা দিয়েছেন, আমরাও পাহারা দিয়েছি, পারস্পরিক গলায় গলায় ছিলাম আমরা। কিন্তু এখন যেটা হচ্ছে, এই 5ই আগস্টের পরে আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যরাও বলেছি যে প্রত্যেকেই আমরা সংস্কার করি, সেটা রাষ্ট্রের সংস্কার হতে হবে, দলীয় সংস্কারও করেন। কিন্তু আমরা যেটা দেখলাম, আমরা এখন দায়টা কেন দিতে হচ্ছে, আমরা আজও বলি, আমরা এখনও বলি, যদিও কিছু বক্তব্য এসছে, ওই যে বললেন এই পল্টনে চাঁদা উঠে এসে যায়, যে স্লোগানটা এসছে, এটা কিন্তু আমাদের আমির বলেন নাই, এটা আমাদের নায়েবে আমির, তিনি বক্তব্য দেন নাই, হ্যাঁ সিনিয়র নায়েবে আমির, উনি উদ্ধৃতি করেছেন। উনি বলেছেন যে আপনারা এটা খেয়াল করেন, বিএনপির যারা আছেন, যে দেখেন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন জায়গায় এই স্লোগান উঠছে, এটা কেন উঠছে এটা আপনারা অ্যানালাইসিস করেন না। কিন্তু বিএনপি তো বলছে এই স্লোগান মানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উঠানো হচ্ছে, তোলা হচ্ছে। এই স্লোগানটা কিন্তু আমি শেষ করি, কোনো বিশ্ববিদ্যালয় থেকে এই স্লোগানটা আসেনি, নায়েবে আমিরই ফার্স্ট বাংলাদেশে দিয়েছে। না, ওনাদের আগে কেউ বলেন এটা সত্য, নায়েবে আমিরই এটা বলেছে, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না এটা। এই স্লোগান আমাদের নায়েবে আমিরের উদ্ধৃতি না, আপনি বলছেন যে প্রথম নায়েবে আমির দেয়নি, এটা স্লোগানটা কে দিয়েছে সেটা তো খুব জরুরি আলোচনা। হ্যাঁ, এটা জরুরি না, এটা ঠিক আছে, উনি বলতেছে আমি শেষ করি। আমাদের নায়েবে আমিরের আপনি বক্তব্যটা আবারও বাজিয়ে শোনেন, সেখানে উনি উদ্ধৃতি করেছে এই স্লোগান আসতেছে, এ ব্যাপারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আমি সেই জায়গাটাই বলতে চাই, আপনি দেখেন আমাদের দলের আমির আছে, নায়েবে আমির আছে, আমাদের দল কিন্তু বিএনপির মতো তো বড় দল না, এটা আমরা জানি, এটা আমি দাবি করলেও হবে না। বিএনপির মতো আমাদের এই ছোট্ট দলটাতে, ছোট বলে আমি বিএনপির তুলনায় বলছি, এই দলটাতেও কিন্তু আমাদের আমির এবং নায়েবে আমির সহ আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ প্রতিদিন তৃণমূলে যাচ্ছেন এবং আমাদের নেতৃবৃন্দকে পরিশুদ্ধ করার জন্য তারা প্রতিনিয়ত অহর্নিশ কাজ করছেন। এবং আপনি দেখবেন বিশ্বে এরকম নেতা খুব কম পাবেন, যেই দলের আমির, নায়েবে আমির, সিনিয়ররা এরা দৈনিক 5-10 হাজার লোকের মধ্যে অ্যারাউন্ড তারা চলাফেরা করেন। আমাদের আমির নায়েব প্রত্যেকদিন তাদের অ্যারাউন্ডে, না সেটা তো আপনাদের দলীয় কার্যক্রমের অংশ নিবেই, কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের প্রশ্নটা আমরা মূল জায়গাটাতে থাকতে চাই, আমি সে জায়গাটাতে আসছি, সেটা হলো যে আমরাও কিন্তু বলেছি বিএনপিকে যে আমরা দেশটাকে গড়তে চাই, আপনারাও আপনাদের দলটাকে সংস্কার করেন। তারা আগে ইতিপূর্বে তারা কাউন্সিল করতে পারেন ইত্যাদি ইত্যাদি। আপনি দেখেন বিএনপি এরপরে কোনো কাউন্সিল হয়েছে নিজেদের দলকে গোছানোর জন্য, সংস্কার করার জন্য, তারা কিন্তু সেটা করেনি। আমাদের আমিন আল রশিদ ভাই যথার্থই বলেছেন যে তারা কিন্তু আগে যে অবস্থায় ছিল 15 বছর, যে অবস্থায় ছিল 16 বছর, যে আমরা ক্ষুধার্ত অবস্থা, এখন আমাদেরকে দ্রুত সব পেতে হবে। এই জায়গাটায় আমি মনে করি বিএনপির, আপনি দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমানের বাংলাদেশে আসতে কোনো অসুবিধা নেই। তারেক রহমান যদি লন্ডনে বসে কি দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। আপনি দেখেন 2001-এর পরে যখন বিএনপি ক্ষমতায় এসছে, তারেক রহমান কিন্তু তৃণমূলে দৌড়িয়েছেন, ইতিহাস আছে। এই যে যাওয়ার কারণে তার যে অভিজ্ঞতা হয়েছে, দল গোছানোর জন্য তিনি যতটা করতে পেরেছিলেন, উনি কি লন্ডনে বসে এটা করা সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। সেটা তো নিশ্চয়ই তাদের দলীয় সিদ্ধান্ত, যখন সময় হবে মনে করবেন তিনি আসবেন। কিন্তু প্রশ্ন হলো যে আপনারা কেন বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে বিএনপিকে জড়িয়ে বিএনপিকে সমালোচনার মুখে ফেলছেন? আমি বলতেছি এই যে এগুলি কিন্তু প্রমাণ করে যে তারা তাদের দলকে গুছাইতে পারে নাই, সংস্কার করতে পারে নাই। আপনি বলতেছেন কেন তারেক রহমানকে দোষ দিবেন? আপনি দেখেন তারেকের যখন আন্দোলন হয়েছে তখন তারেক রহমান দেশে ছিলেন না, উনি ছিলেন লন্ডনে। কিন্তু আপনারা কি বললাম, বিএনপির ভাইয়েরাই বললেন কিন্তু তিনি ছিলেন হলো মাস্টার মাইন্ড। তো যদি ভালো কাজটাও যদি আপনি, ভালো কাজের যদি আপনি ফলটা আপনি নিতে চান, খারাপ কাজের ফলটাও তো আপনার কাছে যাবে। আমরা দায় দিতে চাই না, কিন্তু আমরা বলতে চাই যে এটা তারেক রহমান বাংলাদেশে আসতে তার কোনো অসুবিধা নেই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কেন তিনি দেশে এসে, আমি ভাইয়ের কাছে প্রশ্ন আজকে করতে চাই যে এখনও কেন তারেক রহমান দেশে এসে তার দলটাকে সংস্কার করেন না? শুধু বহিষ্কার করাই কি আমার দলের কাজ শেষ? একটা লোক মার্ডার করে ফেলতেছে, কথার কথা, আমি এইটার দায় দিচ্ছি না, এক জায়গায় মার্ডার করতেছে, চাঁদাবাজি করছে, এটা কি আপনি এরপরে আপনি শুধু তাকে বহিষ্কার করলেন যথেষ্ট হয়ে গেল? লোকটা তো মারা গেল, নিজের দলেরই তো শতাধিক লোক ইতিমধ্যে মারা গেছে, এটা কি যথেষ্ট হবে? অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে দুটো প্রশ্ন করেছিলেন, আমি উত্তরটা দিতে পারলে ভালো হতো। পর্যায়ে শুনবো আমরা একটু আব্দুল সালাম ভাইয়ের কাছে আসতে চাই যে আসলে তারেক রহমান দেশে এসে রাজনীতি করলে হয়তো এই সাংগঠনিক শৃঙ্খলার জায়গাটা অনেক বেশি ভালো হবে, তার বক্তব্য, তার মন্তব্য, পাশাপাশি বিএনপিকে এই পরিস্থিতির জন্য তিনি একটা বড় দায় দিতে চান। বিএনপি কি পিছাইছে না আগাইছে? বিষয়টা হলো যে তাহলে নির্বাচন দিতে সরকার বা তার সাথে কিছু দল ভয় পায় কেন? যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে।
আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বলতেছে আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করবে। এই কথাটা বলে কিনা? বলে তো তারা। তো এটা কিসের ভিত্তিতে বলে? আওয়ামী লীগ যা করছে বিএনপি কি অতীতে তাই করছে নাকি? তার উল্টাটা করছে। যে জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সে জায়গায় বিএনপি জন্ম হয়েছে, এবং যে সমস্ত গণতন্ত্র আওয়ামী লীগ ছিনতাই করছে, বাকশাল করছে, বিএনপি এসে সেটা ফেরত দিছে, তাই না? বেগম খালেদা জিয়া আইসা আবার পার্লামেন্টের ডেমোক্রেসি ফেরত দিছে। তো কাজে এটা তো উদ্দেশ্য প্রণোদিত যারা বলে এটাকে। কারণ একটা জিনিস তাহলে দেখেন, কথাটা আজকে বলতে চাই এটা, যে শেখ হাসিনা যে ভাষায় সমালোচনা করতো তারেক রহমানের আজকে, এবং তাকে মেরে ফেলতে চাইতো, তা আজকে তো এই 2 দিনের ঘটনায় প্রমাণ হয়ে গেছে যে আরও কেউ আছে যে তারেক রহমানকে মারতে চায়। নাহলে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে কেন আজকে তারেক রহমান টার্গেট হয়ে গেল? তো কাজেই তারেক রহমানের বিষয়টা আমরা এখানে পরিষ্কার, যেটা ইমরান আনসারি বলছে, উনি বিষয়টা থামায় দিল। আমি বললাম যে এটা তো পরিষ্কার যে বাংলাদেশের রাজনীতিটা 2টা ধারায় বিভক্ত, এটা পরিষ্কার। আপনি জানেন, এটা আমি আগেও বলছি, আওয়ামী লীগের আমলও বলছি, অসংখ্যবার বলছি, এটা পরিষ্কার। একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদের ধারা, আর একটা হলো আধিপত্যবাদের ধারা। এটা পরিষ্কার, আধিপত্যবাদের ধারাটা বহন করছে আওয়ামী লীগ, আর আমরা যারা আন্দোলন করছি সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের ধারাটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, এটা নিয়ে করছি। এবং সেই কারণেই আঘাতটা কিন্তু বারবার জিয়া ফ্যামিলির উপর আসছে। জিয়া রহমানকে যেভাবে মারা হয়েছে, ও যে বলতে চাইছে যে যেভাবে মারা হয়েছে, ঠিক একই কায়দায় খালেদা জিয়াকে মারার জন্য চেষ্টা করা হয়েছে, তারেক রহমানকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, এখনও প্রতীয়মান। কারণ আমরা বলছি যে সে আধিপত্যবাদী শক্তি এখনও কিন্তু তারা বিদ্যমান, তারা চাচ্ছে আবার ফেরত আসতে। শেখ হাসিনা বলতেছে আমি যে কোনো সময় আসবো, আমি প্রধানমন্ত্রী। আমরা বারবার বলতেছি এই ষড়যন্ত্রগুলো আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে এবং আমাদের মধ্যে বিভেদটা বাড়াচ্ছে। এই যে আন্দোলনকারী শক্তি স্বাভাবিকভাবে আজকে ইসলামী ওনারা কেন আজকে এই কথাটা বলবেন, বা আজকে জামাত আজকে এই কথাটা কেন বলবেন? জামাতের দায়িত্ব কি বিএনপি কম নিছে? জামাতের জন্য বিএনপিকে রাজাকার বলা হয়েছে, যুদ্ধ অপরাধী বলা হয়েছে। জামাতের কারণে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে। এই সমস্ত দায়িত্ব তো বিএনপি নিছে। কিন্তু একসাথে আন্দোলন করেছেন সালাম ভাই, একসাথে আন্দোলন করেছেন। এখন এই সময় এসে জামাত কি একার মতো করে চলতে চাচ্ছে, নাকি জামাতকে বিএনপি ডিল করতে পারলো না? না, আমার কথা হলো শোনেন, এটা আমি তো বলতেছি যে আমাদের প্রতিপক্ষ জামাত না, আমাদের প্রতিপক্ষ আজকে এইখানে যারা আছে তারাও না, বা ইভেন ছাত্ররাও না। আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদকে তাড়াইছি। আজকে দেখেন খুব সুকৌশলে কিন্তু ফেসবুকে অনেকেই কি জরিপ দেখাচ্ছে, 1 কোটি 2 কোটি লোকের জরিপ, যে যেভাবে পাচ্ছে, কি দেখাইতেছে যে ওই ফ্যাসিবাদ ফিরে আসতেছে স্পষ্ট। কারা? তার মানে কি আজকের এই সুযোগ নিয়ে, তার মানে যত সময় যাচ্ছে তত সেই ফেসিবাদ পাকাপোক্ত হয়ে আবার ফিরে আসার জন্য এই সমস্ত চক্রান্তের মধ্যে আজকে শরিক হচ্ছে। তা না হলে তারেক রহমান টার্গেট হবে কেন? আজকে তো এটা পরিষ্কার। কাজে এখন তো আমরা বুঝতেছি যে তারেক রহমানের জীবনের উপর এখনো এই আশঙ্কা আছে। এই গত 2 দিনে প্রমাণ করে দিল। আজকে আমরা বারবার বলতেছি, অন্য কে বলে কি জানি না, মানে 1 দিন পর পর বাংলাদেশে পুশিন হচ্ছে। আপনি কি বলতে পারবেন যে এই পুশিনের মধ্য দিয়ে সন্ত্রাসী বা অন্য কেউ আজকে প্রতিবেশী রাষ্ট্র আরো অবনতি ঘটানোর? তাহলে এই ব্যাপারে কেন সরকার সচেতন হচ্ছে না? এখনো কেন হচ্ছে না? আজকে সেটা থামাচ্ছেন না। আপনি বিএনপি নিয়ে পড়ে আছেন, বিএনপি এই করলো, বিএনপি এই করলো। আরে ভাই, বিএনপি কি করছে? 17টা বছর না খায় এই অবস্থায় আছে, তারপরও তারেক রহমানের এক নির্দেশের চোটে বিএনপি ঠান্ডা হয়েছে। তার মধ্যেও যারা ডিটেল হয়েছে তাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওই যে ভাই বললে যে এনাফ না, এনাফটা কি? আমি কি আমি তার ধরতে পারবো? আমি মাসুদ ভাই যেটা বলার চেষ্টা করেছেন, আমি এখানে একটু যুক্ত করতে চাই ছোট প্রশ্ন আকারে, যে আসলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রশ্নে বিএনপি আরো কঠোর হবে কিনা। কেন কঠোরতা জায়গাটা বলছি, নীতি নির্ধারণী পর্যায়ে যারা বিএনপিতে আছেন তাদের ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশটাই যথেষ্ট, কিন্তু যারা প্রান্তিক অবস্থায় বিভিন্ন পর্যায়ে বিএনপি রাজনীতির সাথে যুক্ত, এই বড় রাজনৈতিক দলগুলোর ভাই আপনি জানেন যে একটা বড় অংশই রাজনীতি করে, দল যখন ক্ষমতায় বা সুবিধাজনক সময় আসবে সে নিজের অবস্থান পাকাপোক্ত করবে। তাদের জন্য সাংগঠনিক ব্যবস্থা আরো কঠিন করা যায় কিনা? সাংগঠনিক ব্যাপারে আমরা কঠিন করছি। এখন দরকার হলো আইনি ব্যবস্থা, আইনি ব্যবস্থা, আইনি শাসন। যে আমার ভাই যে কথাটা বলছেন একদম প্রথমে, যে দ্রুত পাওয়ার জন্য, দ্রুত পাওয়ার জন্য যদি করতো তাহলে 5ই আগস্টের রাত্রেই ঘটতো।
দ্রুত পাওয়ার জন্য করে না, ছিলই যদি ওইভাবে চিন্তা করা হয়। কাজে সেটা আমি একটু সালাম ভাইয়ের সাথে যোগ করব। সালাম ভাই একটু শেষ করে বিএনপি সেটা করে নাই। এর জন্য আমি যেটা বলবো যে এখনো সময় আছে, এখনো সময় আছে নিজেদের মধ্যে বিভক্তি না এনে যাতে সামনে আমরা গণতন্ত্রটাতে ফিরে যেতে পারি। এখনো কিন্তু গণতন্ত্র আসে নাই, এখনো মানুষের ভোটার, আমি ভোট চাই না, আমি ভোটের অধিকারটা ফেরত চাই, সে অধিকারটা কিন্তু এখনো ফেরত আসে নাই। এখনো কিন্তু আজকের এই আজকে উপদেষ্টাদের অনেক কর্মের কারণে বা আমাদের দুই একটা রাজনৈতিক দলের কারণে আজকে জনগণের মধ্যে প্রশ্ন আসছে এখনই যে নির্বাচন কি হবে। কেন আজকে এই প্রশ্ন আসবে না? কারণ কি নির্বাচনের সাথে তো বারবার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা যোগসূত্র তো আছেই, আবার সুকৌশলে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে যাতে সেই কথাটা বলা যায়, যেটা রাশেদ বলার চেষ্টা করছে, নির্বাচনের প্রশ্ন বলতে না পারে। হ্যাঁ, আমার শোনেন পরিষ্কার, যেটা আমি আপনার সাক্ষী, আওয়ামী লীগ আমলেও বলছি যে গণতন্ত্রটা খালি বিএনপির জন্য দরকার না, আওয়ামী লীগের জন্য, যেটা আজকে আওয়ামী লীগ বুঝতেছে। আজকে এর জন্যই বলি যে আজকে বিএনপিকে টার্গেট করে লাভ নাই। আজকে দেশের যাতে গণতন্ত্রটা ফিরে আসে, গণতন্ত্র ফিরে আসলে এখনই আগে সব সোনার রহর বয়ে যাবে সেটা না, স্টেপ বাই অন্তত ক্ষমতাটা শুরু হোক, হ্যাঁ কালচারটা শুরু হবে। প্লাস আনসারি যেটা বলছে যে এখন পর্যন্ত স্বাধীনতার এতগুলো বছর পরে আমরা কিন্তু গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। এখন পর্যন্ত রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ফিরে আসে নাই। শেখ হাসিনা যেটাকে কৌশলে আধিপত্যবাদীদের পক্ষে রাজনীতি করতে যায় বাংলাদেশের সকল স্তরে সবকিছু ধ্বংস করে দিছে। আজকে এইটাকে রিভিল করতে হবে। এই রিভিল করতে যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এখানে একে অপরকে টার্গেট করে নিজেরা খুনাখুনি করে বা বিএনপিকে ক্ষতি করে তারেক রহমানকে ক্ষতি করে বিকল্পটা কি বলেন? আজকে বিকল্প তো একটা বলতে হবে যে এটা আপনি হয়ে গেছে। আর তারপরে তো বলবো যে আজকে এর সাথে তারেক রহমানের সাথে আলোচনা করলো যে এই যে প্রধান উপদেষ্টা, সেটা নিয়ে অনেকের গোস্বা। আরে তারেক রহমানের সাথেই তো আলাপ করবে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত যে পর্যন্ত ফার্দার আরেকটা নির্বাচন না হবে, যেই পর্যন্ত নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি এখন যা আছে বিএনপি আছে, যেটা আপনারা বলতেছেন জনগণের প্রতিনিধিত্ব করছে। আপনার কে কতটুকু করছে, কাজে সেই বিষয়ে বলতে গেলে আমি লাস্ট আরেকটা প্রস্তাব দিব, এরপরে কি আলোচনা অবশ্যই আরো আলোচনার সুযোগ আছে। যে আমি শুধু প্রশ্ন করার সুযোগ আছে আনসারি ভাই, যে প্রশ্ন করতে না, প্রশ্নটা আমি সালাম ভাইয়ের সাথে একটু ডিফার করে বলছি যে আলোচনা করলে আমরা পরবর্তী পর্যায়ে শুনবো। না, আমি প্রশ্নটা এই যে বিএনপি যে 4500 লোককে বহিষ্কার করলো তা অভিযোগ ওঠার পরে করেছে, কিন্তু মামলা করেছে 3 থেকে 4টি মামলা করেছে। না, আমি আমার যেটা প্রস্তাব, একটা গণতান্ত্রিক বড় রাজনৈতিক দল হিসেবে তাদের ঘটনা প্রকাশ হওয়ার আগে কেন ব্যবস্থা, কিছু ঘটনা কি তারা নিজেরা ইনভেস্টিগেট করে ব্যবস্থা নিতে পারে নাই? দ্বিতীয়ত এই প্রশ্নটা থাকলেও সালাম ভাইয়ের কাছে, আমরা পরবর্তী পর্যায়ে শুনবো। আমি একটু রাশেদ খান আপনার কাছে আসতে চাই। এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ ধরে দোষারোপের জায়গাটাতে আপনার কাছে একটু রাজনীতির প্রসঙ্গ নিয়ে আসি। যে দোষারোপের জায়গাটি এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে যে বিএনপি ভার্সেস বাকি তিনটে দল হলো জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই অবস্থার জায়গা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা বা সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীও যদি কঠোর বা দৃষ্টান্তমূলক উদ্যোগ নিতে চায় বা ব্যবস্থা গ্রহণ করতে চায়, এই রাজনীতির এই দোষারোপের মধ্যে দিয়ে সেটা কতটা সম্ভব? ধন্যবাদ। দেখেন, বর্তমানে আসলে যা শুরু হয়েছে এটি আসলে কোথায় গিয়ে থামে সেটি নিয়ে আমিও আসলে সন্দেহান। বিশেষ করে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিল, যারা অংশ নিল, মোটামুটি যে ধরনের সমালোচনা একটি সহনশীল জায়গায় ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম যে জনাব তারেক রহমানকে নিয়ে যে ধরনের সমালোচনা শুরু হলো, সেটা আসলে কতটুকু আসলে গণতান্ত্রিক? যদি কারোর কাছে প্রমাণ থাকতো যে তারেক রহমান ওদেরকে পাঠিয়েছে ওকে হত্যা করার জন্য এবং চাঁদার জন্য, সেক্ষেত্রে এই ধরনের স্লোগান দিতে পারত, এমনকি তারেক রহমানের নামে মামলা হতে পারত যে এই হত্যার পিছনে তারেক রহমান রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো তথ্য প্রমাণ নাই। যতগুলো অন্যায় অপরাধ চাঁদাবাজির ঘটনা ঘটেছে, এর পিছনে কি আসলে দলগতভাবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি এই চাঁদাবাজি করাচ্ছে? যদি সিদ্ধান্ত নিত তাহলে তো যাদেরকে বহিষ্কার করলো বহিষ্কার করতো না। এখন বিএনপিরও কিছু দায় নিতে হবে অবশ্যই। সেটি হলো যেটি সালাম ভাই বললেন, দেখেন শুধুমাত্র বহিষ্কার করলে জনগণ কিন্তু সেটাকে গ্রহণ করতেছে না। জনগণ চাচ্ছে বিএনপিকে আরও বেশি কঠোর হইতে হবে। তার মানে কি, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হচ্ছে
তাদের নামে বিএনপি দলগতভাবে বা অঙ্গ সংগঠনের যারা অপরাধ করছে তাদের নামে মামলা দিতে পারে, কয়েকটা মামলা দিক, কয়েকজনকে ধরে কয়েকটা হয়েছে মামলা হয়েছে না কয়েকটা মামলা দিক এবং কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দিক, দেখবেন যে ঘটনাগুলো কমবে। বাংলাদেশের বাস্তবতায় আপনি সব বন্ধ করতে পারবেন না, কখনোই সম্ভবপর নয়। শুধু কি আসলে রাজনৈতিক দলের নেতারা এই ধরনের অন্যায় করছে? সাধারণ মানুষ, বিভিন্ন টুকাই শ্রেণীর, বিভিন্ন আমরা কিশোর গ্যাং দেখতেছি না, ডাকাত দল, বাংলাদেশের এই সংস্কৃতি, এই অপরাজনীতি বলেন, অপসংস্কৃতি বলেন, এটা আছে। এটার পরিবর্তনের জন্যই বিপ্লব হয়েছে। এখন বিপ্লবের পরে যারা পরিবর্তন করবে তারা যদি এই ধরনের স্লোগান দেয় যে চাঁদা ওঠে পল্টনে আর যায় লন্ডনে, এই ধরনের স্লোগান অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এইগুলো আবার চেষ্টা করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ে যাওয়ার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। এখন এই জায়গাতেই তো যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে বারবার বিএনপিকে মুখোমুখি দাঁড় করানো এবং বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে আমি সেটাই বলতেছি, ওই জায়গাটাতে একটু আলোচনা শুনতে জি, আমি ওইটাই বলতেছি। এখন যখন আসলে সিনিয়র নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে এই ধরনের নিষেধগার করে, মিথ্যা অপবাদ দেয়, তখন কি ঐক্য থাকে? আজকে ইসলামী আন্দোলনের একজন সিনিয়র নেতা যখন বিএনপির সর্বোচ্চ নেতার বিরুদ্ধে এই ধরনের স্লোগান দেয়, যেটি ভাই বললেন যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের স্লোগান দেয়া শুরু হয়েছে, কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের স্লোগান হয়নি। আমিও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুতরাং দেখেন, ইসলামে আমি এখানে কথা মানে চলছিল আলোচনা, আহ্বায়ক বলছে যে দুর্নীতি এবং চাঁদাবাজির পাহারা দিচ্ছে আরেকটি দল। দেখেন আমাদের ইসলামে কি বলা আছে যে আন্দাজে এবং অনুমান নির্ভর কথা বলা হারাম। এইখানে যারা আমরা ইসলামিক জ্ঞান কম তারা বলা একরকম, আর যার ইসলামিক নলেজ আছে তিনি বলা ভিন্ন রকম। দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুমান করা সম্পর্কে তোমরা সাবধান হও, কারণ অলিক ধারণা পোষণ সবচেয়ে বড় মিথ্যা। তার মানে অনুমান নির্ভর যারা আজকে বক্তব্য দিচ্ছে তারা মিথ্যাচার করছে। এরপরে পবিত্র কোরআনে আমাদের, যদি সেটি নিজেদের মধ্যে ফ্যাসাদ তৈরি করে, এক্স্যাক্টলি দেখেন ফ্যাসাদ তৈরি করেছে না, তৈরি হয়েছে তো। পবিত্র কোরআনে বলা আছে, হে বিশ্বাসীগণ অধিক অনুমান থেকে বিরত থাকো, কেননা কিছু কিছু অনুমান পাপ তুল্য। আরেকটি কথা বলি, দেখেন আমরা তো রাজনীতি করি, আমরা বক্তব্য দিই, বাংলাদেশের ইসলামিক দলগুলোর মধ্যে যে ধরনের আকীদাগত দ্বন্দ্ব আমরা দেখেছি না, এখন আবার রাজনৈতিক স্বার্থে সব এক হচ্ছে। ভালো, ইসলামিক দলগুলো যদি আজকে এক হয়ে যায়, এখানে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলবো, সত্যি কিনা বলবো না? কিন্তু ইসলামিক দলগুলো তারা তো এক হইতে পারে নাই। হাসিনার সময় কেউ কেউ হাসিনার কাছে গোলামি করেছে না, কোনো কোনো দল, কোনো কোনো নেতা আমরা দেখেছি না, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রায় বৈঠক হয়েছে না, কেউ কেউ কওমি জননী বলেছে না, কেউ কেউ হেফাজত থেকে বের হয়ে এসেছে না যে ওই দলে থাকলে আমাদের সাইজ করে দিবে। তো আমার কথা হলো যে ইসলামিক একজন নেতার বক্তব্য এত চিৎকার চেঁচামেচি করে কেন হয় বাংলাদেশে? ইসলামিক দল তো, ইসলাম মানে কি? শান্তি। তো সেই শান্ত প্রিয়ভাবে বক্তব্য দেওয়া যায় না এবং অনুমান নির্ভর কথা না বলে সত্য তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়া যায় না। ইসলামিক দলগুলোর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে চাই, আমি নিজেও শিখতে চাই। আমি চাই প্রত্যেকটা ইসলামিক দল আলাদা আলাদা না থেকে সবগুলো ইসলামিক দল এক হয়ে যাক। এই জায়গাতে রাশেদ খান, এই যে যেহেতু আমাদের শেখ ফজলে বাড়ি মাসুদ ভাই আছেন, এই যে প্রসঙ্গটা তুললেন পরস্পর দোষারোপের প্রসঙ্গ, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায় কতটুকু? আমি কোনো দলের নাম মেনশন করে কোনো কথা বলবো না, বললে অসুবিধা নাই, আমরা পরস্পর আলোচনা করতে বোঝার জন্য। তিনি এখানে কথা বলতেছেন অত্যন্ত শান্তশিষ্টভাবে। আমি মনে করি ইসলামিক দলের নেতাদের অবশ্যই অত্যন্ত মার্জিতভাবে কথা বলা দরকার। চিৎকার চেঁচামেচি করে বক্তব্য দিলে এগুলো এদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সাধারণ মানুষ গ্রহণ করে না। দেখেন আরেকটি বিষয় বলি, যারা আজকে সংস্কারের কথা বলছে, নিজ দলের সংস্কার তারা কতটুকু করেছে? যারা অনেক সংস্কারের কথা বলছে ঐক্যমত কমিশনে গিয়ে, আপনার দলের আপনি সংস্কার করবেন না? দলগুলো বলুক, আজকে বলছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকবে না, বলুক তো যে আমার দলের চেয়ারম্যান 10 বছর বেশি থাকবে না, সেই দলগুলো বলুক তো। বলতে পেরেছে? আগে নিজের দলের সংস্কার করে তারপরে ঐক্যমত কমিশনে গিয়ে বড় বড় কথা বলেন, তাহলে জনগণের কাছে মনে হবে না নিজ দলের সংস্কার করেছে এবং একই সাথে সে এইখানে এসে সংস্কার করেছে। আপনি বলছেন আচ্ছা ইসলামিক দলগুলো তারা এখন জোট করবে, খুব ভালো কথা না, ভালো আলাপ যে সবাই এক হচ্ছে। তো এই জোটে তারা কি ইসলামের বাইরে যারা আছে তাদেরকে রাখতে চায় কি চায় না? আমি সেই প্রশ্ন করছি। এদেশের সবাইকে নিয়ে তো এই প্রশ্ন কি মাসুদ ভাইয়ের কাছে রাখছি? এই প্রশ্ন সবার কাছে। আচ্ছা, সবার কাছে রাখছি। আমি শেষ করে দিই, আমি 30 সেকেন্ডে শেষ করি। দেখেন আমরা কি চাই, আসলে ঐক্য চাই। আমি মনে করি বাংলাদেশে যারা ইসলাম ধারণ করে, লালন করে, রাজনীতি করে, তাদের সর্বপ্রথম দায়িত্ব সবার মধ্যে ঐক্য ধরে রাখা, কারণ তাদের জ্ঞানটা বেশি। আজকে আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, জামাতের আমির,
প্রত্যেকটা দলের কাছে তাদের যাওয়া উচিত, প্রত্যেকটা দলের প্রধানের কাছে, এবং গিয়ে শান্তির বাণী পৌঁছে দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশে এখন যেটি আমরা লক্ষ্য করছি যে সেই বাণী পৌঁছে না দিয়ে বরং হিংসা বিদ্বেষের বাণী পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শেষ করি, এর মাধ্যমে যেটি হচ্ছে, আজকে মব শুরু হয়েছে, আজকে সারা বাংলাদেশে যে মবটা চলছে, আপনি কি মব বন্ধ করতে পেরেছেন? পারেননি। তার ধারাবাহিকতায় কিন্তু আজকে ওই মিটফোর্টে যে ঘটনা ঘটেছে সেটা বলে শেষ করি। দেখেন, এইখানে 2 দিন পরে মামলা হলো, 2 দিন পরে ভিডিও প্রকাশ করা হলো, এবং পুলিশ বলল যে আমরা সাথে সাথেই ঘটনার সেখানে গিয়েছি এবং আমরা মামলা নিয়েছি। পরিবার বলছে যে আমরা 3 জনের নাম দিয়েছিলাম, সেই 3 জনের নামে মামলা নেওয়া হয়নি, উল্টো যারা নিরপরাধ তাদের নামে মামলা হয়েছে। তার মানে এই ঘটনা পরিকল্পিত। এই ঘটনার পিছনে ভারতের ষড়যন্ত্র আছে কিনা সেটা আমি খতিয়ে দেখার জন্য সরকারকে আহ্বান জানাবো। কেন বলছি, ভারতীয় মিডিয়ায় আজকে নিউজ হয়েছে সোহাগ নামে যে ছেলেটি মারা গেছে, যে সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন, সরকারকেই তো আপনারা দুর্বল বলছেন। আচ্ছা বলতেছি, দেখেন তার কার কাছে বলবো, আমার তো প্রশাসন নাই, গোয়েন্দা সংস্থা নাই। আমি যে কথা বলছিলাম, ভারতীয় মিডিয়াগুলো কি নিউজ করছে আপনি দেখেছেন? বলা হচ্ছে যে সোহাগ একজন হিন্দু যুবক। তার মানে এই যে 2 জনের নামে মামলা হলো না, পালিয়ে গেল, এরা কোথায় পালিয়ে গেল, ভারতে নাকি মালদ্বীপে, সেটা সরকারকে বের করতে হবে। কেন নিরপরাধ ব্যক্তির নামে মামলা দেওয়া হলো, কেন নিরপরাধ ব্যক্তির নামে মামলা দেওয়া হলো, কেন বাকিরা পালিয়ে গেল, পুলিশের কি ভূমিকা আছে? দেখেন, আইন উপদেষ্টা বলেছিল 80% ছাত্রলীগ এবং যুবলীগের এবং আওয়ামী পরিবারের সেই পুলিশ সদস্যের মাধ্যমে এই সরকার দেশ চালাচ্ছে। আর এই ধরনের ষড়যন্ত্র হবে না, সেটা আমি আপনি বিশ্বাস করতে পারি? রাশেদ খান, অসংখ্য ধন্যবাদ। সাদুজ্জামান সেলিম ভাই, আসতে চাই যে আসলে এই বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের যারা দোষর, তারা এখনো বিভিন্ন পর্যায়ে কাজ করছে, সেটি একটা কারণ হিসাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হিসাবে রাশেদ খান উল্লেখ করলেন। আপনারাও অনেকেই এটার সাথে একমত হবেন নিশ্চয়ই। পাশাপাশি এই ব্যবস্থা যে গ্রহণের যে প্রসঙ্গে, আমরা তো কয়েকটি অপারেশন দেখলাম। ডেভিল হান্টের কথা যদি আমরা বলি, বা সরকার দায়িত্ব নেওয়ার পরও অপারেশন হয়েছে, ডেভিল হান্ট অপারেশনে কাজে যারা গ্রেপ্তার করলো তারা কি আসলে ডেভিল ছিল না ডেভিল হিসাবে তাদেরকে চিহ্নিত করা হলো, সেটা উদ্দেশ্যপ্রণোদিত কিনা, সেই আলোচনা আছে। পাশাপাশি আমার প্রশ্ন হলো আপনার কাছে, যে অভিযানগুলো পরিচালনা করেও কোনো ফলাফল তৈরি করা যাচ্ছে না কেন? অর্থাৎ ফলাফল মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না কেন? এই যে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, ডেভিল হান্টের ব্যাপারে আমরা একটু আশাবাদী ছিলাম, কিন্তু সেখানে দেখা গেল যে এটার মধ্যে আপনার চিহ্নিত কোনো সন্ত্রাসী অথবা আপনার চিহ্নিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়নি। গতকালকে আবার দেখলাম আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে ঘুম থেকে উঠে আবার বললেন যে উনি একটা চিরুনি অভিযান চালাবেন। এখন কি চিরুনি অভিযান চালাবেন, এটার অর্থটা কি, এটা আমরা বুঝতে পারছি না। এখন এইসব চিরুনি অভিযানে লাভবান কারা হয়? লাভবান হয় যে থানা পুলিশ হয়তো 2000 লোককে মানে ধরে, 1000 লোককে ছাড়ে, 1000 লোককে আপনার থানা মানে জেলে চালান দেয়। কিন্তু এটা পত্রিকায় আসে যে 1000 লোককে চালান দেওয়া হচ্ছে, কিন্তু কতজন বিকালবেলায় আবার জামিন নিয়ে বেরিয়ে আসছে, এই কথাটা কিন্তু আপনারা জানতে পারছি না। এখানে এইসব অভিযানের মধ্যে লাভবান হয় আপনার ওই যে আপনার কোর্টের উকিলরা লাভবান হয়, প্রচণ্ড রকমের লাভবান হয় তাদের চাঁদ রাত এইসব আপনার অভিযান চালু হলে। আর পুলিশের এখানে আমরা কিন্তু পুলিশ অনেক সময় আমরা শুনেছি এটা অভিযোগ আকারে, জামিন নাকি সহজে কেউ পাচ্ছে না। না, জামিন অহরহ জামিন পাচ্ছে। আমি নিজে আমাদের নির্বাচনী এলাকায় অনেক দেখছি, অনেককে পুলিশ অনেক মানে গ্রেপ্তার করছে, কিন্তু তারা জামিন 1 দিন 2 দিনের মাথায় জামিন নিয়ে তারা আবার বেরিয়ে আসতেছে। এই জিনিসটা কিন্তু আমরা খোঁজখবর রাখছি না। কিন্তু এই যে ছিনতাইকারী, আপনার এই যে আপনার কিশোর গ্যাং অথবা আপনার এই যে চাঁদাবাজ, এরা কিন্তু জামিন পাওয়ার পরে আপনার পুলিশ গ্রেপ্তার করার পরে সাধারণ ধারা এদেরকে আপনার চালান করে দেয়, এবং সাধারণ ধারা চালান করে দেওয়ার পরে তারা জামিন নিয়ে বেরিয়ে এসে দ্বিগুণ উৎসাহে তারা আবার তাদের অপকর্মকে চালন করে। এখানে আমরা কিন্তু এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছি না। এই যে আপনার যে সোহাগ হত্যা মামলার যেটা মানে আমি দেখলাম একজন আইনজীবী তার একটা স্ট্যাটাস দিলেন যে কোনো আইনজীবী যেন আপনার এই খুনির পক্ষে না দাঁড়ায়, কিন্তু আইনজীবীদের কিন্তু ওই ইচ্ছা নাই। তারা যদি আপনার ধরেন আপনার খুনিদের পক্ষে প্রকাশ্যে একটা ঘটনা, এদের পক্ষে যদি না দাঁড়ানোর মতো একটা সিদ্ধান্ত যদি তাদের সার্বজনীন থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলার একটা অবনতি হইতো, সমাজে কিছু উপকৃত হইতো। দায় কিন্তু একার শুধু রাজনৈতিক দল দিলে হবে না, সমাজের অনেক পেশাজীবী আছে, তাদেরও অনেক দায় আছে। এখন এই দায় এড়ানোর রাজনীতি অথবা পরস্পরকে দোষারোপের রাজনীতিটা আমরা যেটা গত জুলাই মাসের এই দিনে আমরা একটা উত্তাল দিন দেখেছি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আবার লড়াই করেছি, আবার অনেককে স্বৈরাচারের আবার রাশেদ খান দেশের বাইরের অস্থিরতার প্রসঙ্গটাও তিনি সরকারকে খতিয়ে দেখার কথা বললেন। আমরা তো মনে করি যে মিটফোর্ডের ঘটনাটা অত্যন্ত পরিকল্পিত, এবং এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এটা খতিয়ে দেখা দরকার যে ঘটনাটা ঘটার 2 দিন পর্যন্ত কেন এটা
আসলো না, কে ছবিটা তুললেন এবং কে ছবিটা ভাইরাল করলেন, এবং তার সাথে সাথে সারা বাংলাদেশে মানে চিহ্নিত একটা রাজনৈতিক শক্তি সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন পথে ঘাটে একটা বিশেষ দলকে বিএনপিকে দায়ী করে আপনার এক ধরনের একটা মব সৃষ্টি করলো। এই যে এটা তো একটার সাথে একটা যোগসূত্র আছে, কিন্তু এটা যোগসূত্র এমন না। এই ঘটনা তো তারেক রহমান সাহেব ঘটান নাই, উনি হুকুমের কোনো নির্দেশদাতা না, এবং উনি আপনার এই যে দলের মধ্যে সোহাগ এবং যে যারা মারা পড়লো এবং যারা মারলো তারা কিন্তু হলো যে একটা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে, তারা পূর্বেও সন্ত্রাসী ছিল, তারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল এবং আওয়ামী লীগের মানে খোলস পাল্টিয়ে তারা বিএনপির মধ্যে আশ্রয় নিয়েছে। আবার আজকে যে গ্রেপ্তার হয়েছে মাহিম নামে যে ছেলেটা, তার সাথে কিন্তু নাহিদের সাথে ছবি, তার সাথে কিন্তু আবার হাসনাতের সাথে ছবি। তাহলে বোঝা যাচ্ছে যে দুষ্কৃতিকারীদের কোনো দল নাই কিন্তু, এবং এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনার দায়িত্বটাই সরকারের। সরকার আমরা বারবার বলছি এই জায়গাটা ব্যর্থ হচ্ছে, এবং এই জায়গাটা সরকার কি দুষ্কৃতকারীদের সাথে পেরে উঠছে না? সরকার তো দুষ্কৃতিকারীদের সাথে পেরিয়ে উঠছে না, এই একটা ব্যাপার। আবার এখানে যে আমাদের ক্ষমতার মধ্যে যারা আছেন কিছু কিছু উপদেষ্টা, তারা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এক ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র লিপ্ত। আমাদের কিছু রাজনৈতিক দল আবার এই চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছে, কারণ তারা জানে যে ভোটের মাঠে তাদের কোনো দাম নাই, একটা আসনও বাংলাদেশে পাবে না। তাহলে একটা আসনও বাংলাদেশে না পেলে এখন যে আপনার এই যে আমার ভাই বললেন যে আপনার ক্ষমতার অনেকগুলো অংশীদার, যেমন আপনার এই যে আপনার আমাদের প্রান্তিক পর্যায়ে যে আপনার ভাগ বাটোয়ারা, মানে ধরেন টিআর কাবিকা ইত্যাদি ভাগ বাটোয়ারার মধ্যে কিন্তু এখন আপনার ওই যে কোনো জিনিস বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি একটা ভাগাভাগি চলতেছে। এখানে কিন্তু ইসলামী আন্দোলন যে ভাগাভাগির মধ্যে নাই এমন না, ইসলামী আন্দোলন যে দখলের মধ্যে না এমনও না। আজকে সামাজিক যোগাযোগের মাধ্যমে পড়লাম যে আপনার ওই যে ক্রিয়া পরিষদের পাশের একটা বিল্ডিংটা দখল করেছে চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক দলগুলো। এখন চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক দল তো এটা রাজনৈতিক দল না, ওনার পীরের কিছু অনুসারী আছে, রাজনৈতিক দল হিসেবে আমরা এটাকে খুব একটা ধরিও না। ওনাদের চেন অফ কমান্ড থাকতে পারে, যাই থাকতে পারে, কিন্তু ওনাদের মুখ দিয়ে যে অশ্লীল স্লোগান বের হচ্ছে আজকে সালাউদ্দিন সাহেবের নামে, ওনারা যে মিছিলটা বের করছে, এটা অন্তত আমরা কাম্য করি না। ওনারা কিন্তু ওনারা কিন্তু ওই আপনার 17 বছর কিন্তু ওই যে হাত পাকার বাতাসটা কিন্তু স্বৈরাচারের গায়ে লাগিয়েছেন। কিন্তু সর্বশেষ আন্দোলনের সময় আমরা ওনাদের সাহায্য পেয়েছি, আমরা ওনাদের কাছে গিয়েছি বারবার। আমরা বিএনপি বা আমরা যারা আন্দোলনের শরীর জোরবদ্ধ, আমরা গণ অভ্যুত্থানের আন্দোলনের সময় বাতাস আপনাদের গায়েও লেগেছে না? গণ অভ্যুত্থানের বাতাস আমাদের সাথে লেগেছে, এখন সেই বাতাসটা ওনারা ফিরিয়ে নিয়ে ওনারা নিজের বাতাসটা নিজের কাছে দিতে চেষ্টা করতেছে, অথবা ওনারা স্বৈরাচারকে যে স্বৈরাচার দ্রোহ ছিলেন সেই স্বৈরাচারকে পুনর্বাসিত করার কোনো প্রকল্প হাতে নিয়ে এই ব্যবস্থাটা করছেন কিনা। অসংখ্য ধন্যবাদ। আমি আমিনুল রশিদে আসতে চাই যে আসলে এই পরস্পরের অভিযোগ সেটা তো নতুন কিছু না, বাংলাদেশে এটা অনেক পুরনো। আমরা ছোট বড় রাজনৈতিক দলের কথা বলতে চাই না, আলোচনার প্রেক্ষাপটে বলি, কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। সেটি হচ্ছে যে এই বড় দলগুলোর সাথে ছোট দলগুলোর যাওয়া অথবা জনপ্রতিনিধিত্বের প্রেক্ষাপটে কার কতটুকু সমর্থন আছে সেই সূত্র ধরে এই যে অভিযোগের পরস্পরের জায়গাটি কি তৈরি হচ্ছে, কেউ যদি সুপরিকল্পিতভাবে দেশের বাইরে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, বিভিন্ন ধরনের পরিকল্পনা বা ফাঁদ বা ট্র্যাপিং যদি করার চেষ্টা করে, তাহলে এই নিজেদের মধ্যে বিভেদের জায়গাটার কারণে এর অবনতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জায়গাটা আরো বাড়বে কিনা? না, এখানে বাইরের শক্তি দরকার নাই তো। ধরেন ভেতরে যারা বা দেশের মধ্যে যারা অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি, এদের মধ্যে তো এখন আপনি একটা লাইন বলেছিলেন বোধহয় যে এখন এনটি বিএনপি একটা বড় অ্যালায়েন্স তৈরি হয়ে গেছে আনঅফিসিয়ালি। এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ হলো যে অ্যাপারেন্টলি মনেই করা হয় যে যদি এখন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে। যদি তাই হয় তাহলে তো যারা এখন ক্ষমতা কাঠামোর মধ্যে আছেন তাদের তো আর আপনি গুরুত্ব দিচ্ছেন না। তখন এখন কিন্তু দুইটা ন্যারেটিভ সামনে। নাম্বার ওয়ান হলো যে পিআর পদ্ধতিতে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত, এনসিপি সবাই মনে করে পিআর পদ্ধতিটা হলে ভালো, কারণ যদি সে 10% ভোটও পায় তাহলে 30টা আসন পাবে। এক। দ্বিতীয় ন্যারেটিভ হলো যে জাতীয় নির্বাচনের আগে লোকাল গভর্নমেন্ট নির্বাচন। আপনি মনে রাখেন যে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমি শিওর না হবে কিনা, আমি খুবই ডাউটফুল, যদি হয়ও তাহলে আরও 7 মাস সময়। এই 7 মাসের মধ্যে আরও কী কী দেশের রাজনীতিতে ঘটবে আমরা তো জানি না। ফলে আপনার দেশের বাইরে থেকে কে কী করবে না করবে সেটা অন্য। দেশের ভেতরেই যারা এখন ক্রিয়াশীল 4টি বড় রাজনৈতিক দল, বিএনপি, এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের মধ্যেই তো এখন 2টা ফ্র্যাকশন হয়েছে। কারণ বিএনপি বলছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন, কারণ বিএনপি মনে করে, বিশ্বাস করে যে তারা ক্ষমতায় আসবে। বাকি 3টি দল জানে
যে জনগণ তাদেরকে এরকম ভোট দিবে না যাতে সে ক্ষমতায় আসবে। অতএব নির্বাচনটা প্রলম্বিত হলে তারা তো অলরেডি ক্ষমতা কাঠামোর মধ্যে আছে। এটা বলার পিছনে তারা যে বিএনপি বারবার যুক্তিটা উপস্থাপন করছে যে চলমান যে অবস্থা আছে আইন শৃঙ্খলা, আমি সেটাই মনে করি যে এটার একটা পলিটিক্যাল সলিউশন দরকার। আমি সেটাই মনে করি যে একটা ইন্টারিম সরকার খুব বেশি দিন থাকাটা কোনো দেশের জন্য কল্যাণকর না। আপনার এখন যেই পরিস্থিতি, এটাকে উত্তরণের প্রথম ধাপ হচ্ছে দ্রুত নির্বাচনটা হয়ে যেতে হবে। এবং আমি ডেইলি স্টারে লিখেছিলাম যে নির্বাচনটা ভাই ডিসেম্বরের আগেই হওয়া দরকার। এবং কেন ডিসেম্বরের আগে হওয়া দরকার আমি অনেকগুলো যুক্তিও বলেছি। আমি মনে করি যে ইলেকশনটা যত দ্রুত হবে এটা শুধু বিএনপির লাভ না। মানুষ যদি বিএনপিকে ভোট দেয় আপনার সমস্যাটা কি? অথবা মানুষ যদি ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে ক্ষমতায়, আমার তো অসুবিধা নাই। ফলে ভোট মানুষ কাকে দিবে আমরা তো জানি। আমরা ধারণা থেকে বলছি যে বিএনপি হয়তো আসবে, বিএনপি তো নাও আসতে পারে। ফলে ভোটের দিয়ে মানুষের এই রাইটটা, মানুষকে ডিসিশনটা নিতে দেন না যে দেশটা কে চালাবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী 11 মাস ধরে ক্ষমতায় আছে, তারা কতদিন থাকবে? আপনার যে লেখালেখি বা প্রসঙ্গগুলো আমারও পড়ার সুযোগ, আমি নিজে আপনার লেখার একজন পাঠক, সেই জায়গা থেকে বলি এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এটাকে একটা ফ্যাক্টরি হিসাবে দেখে বিএনপির বিরুদ্ধে যে অ্যালায়েন্সগুলো বা দলগুলো এখন কথা বলছে তারা কি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে দেখছে কিনা, এটা হইতে পারে। কারণ এখন একটা বড় অংশই বিএনপির অ্যাগেনস্টে যে পলিটিক্যাল যে অ্যাগেনস্টে হয়ে গেছে, যদিও তারা একসঙ্গে ছিলেন, যে তারা এখন হয়তো চাচ্ছেন যে বিএনপি ক্ষমতায় না আসুক, অথবা এই ক্ষমতাটা যারা এখন এক ধরনের ক্ষমতা কাঠামোর মধ্যে আছে এটা প্রলম্বিত হোক। ফলে অথবা মনে করেন ঠিক আছে নির্বাচনটা হোক, কিন্তু পিআরএ হোক, পিআর হলে তাদের ক্ষমতায় থাকবে। ধরেন এনসিপি, অনেকে মনে করেন যে এনসিপি অনেক আসন পাবে, অনেকে মনে করেন যে না জামানত বাজেয়াপ্ত হবে। কী হবে আমরা তো জানি না। তো পিআর হলে যদি এনসিপি 5% ভোটও পায় তাহলে 15টা আসন সে পাবে। ফলে অনেকগুলো খেলা ভেতরে হচ্ছে এবং এক্সপেরিমেন্ট হয়তো হচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এইখানে দিন শেষে সবই আসলে ক্ষমতার খেলা, আর কিচ্ছু না। তার মানে এই ক্ষমতার খেলা বা এই অনেক খেলার শিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাম্প একটা কার্ড হিসাবে ব্যবহার হচ্ছে আমরা সাধারণ মানুষ। ধরেন 11 মাস পর্যন্ত একটা দেশে মানুষ, নিশ্চয়ই এটা খুব ভালো কথা যে 3 লাখ লোক মরে নাই, কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতো নাই। আমি জাস্ট এক লাইনে শেষ করি। একটা দেশের মানে সরকারি পদে থেকে, সিনিয়র পদে থেকে কেউ যদি মবকে জাস্টিফাই করে, যদি কেউ মবকে বলে প্রেশার, যদি মবকে বলে জনরোষ, সেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি কি করে ঠিক করবেন? কারণ যে মব করছে সে তো তখন বলে বাহ এটা তো আমার পক্ষে বলছে, আমি সমর্থন পেয়েছি। আপনার তো দায়িত্ব হচ্ছে যে মবকে মব হিসেবে স্বীকার। অথচ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে প্রেস ব্রিফিং, সেখানে মব শব্দ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন মব, কিন্তু আবার আমরা দেখি দায়িত্বশীল পদে থেকে আবার কেউ কেউ বলছেন যে মব এটা না, অথবা অতীতে আরো বড় মব হয়েছিল। আচ্ছা, অতীতে আরো বড় মব হয়েছিল বলে এখন হবে? এই ধরনের ন্যারেটিভ আপনি যখন ছাড়েন বাজারে, তখন যাদেরকে আমরা মব বলছি, যারা মব করছেন, তারা তো উৎসাহ পাচ্ছে। ফলে এইভাবে করে তো আপনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারবেন না। নিয়ন্ত্রণে আনা যায়, অর্থাৎ তারা কোনো ব্যবস্থার মুখোমুখি অনেকেই হতে হচ্ছে না। আমি অধ্যাপকের সাথে যোগ করতে চাই যে এই যে গণ অভ্যুত্থান হলো, আমি এই আলোচনাটা শুরু করেছিলাম, সরকারের উচিত কি ছিল যে বিশ্বের কিন্তু নজির আছে গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। আমাদের সামনে ধরেন যে তিউনিসিয়া ছিল, মিশর ছিল, সাম্প্রতিক সিরিয়ায়ও কিন্তু একটা রেজিম চেঞ্জ হয়েছে। এর পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি কি ইনিশিয়েটিভ ওই দেশ নিয়েছে, আমি বলছি না যে ওই দেশের মডেলটা আমরা এখানে নিয়ে আসব, কিন্তু আমরা সেই নজিরগুলোকে সামনে রেখে আমার দেশের কালচার অনুযায়ী আমি কিন্তু সাজাতে পারি। আপনি তাহলে বলুন যে প্রসঙ্গটা যেহেতু আপনি তুললেন, আমরা কি করতে পারতাম বা সরকার কি করতে পারত? সরকার যেটা করতে পারতো, আমাদের রাষ্ট্রটা তো একটা পুলিশি রাষ্ট্র হয়েছিল। সরকার যে গুম খুন বা রাজনৈতিক অত্যাচার ও বিচারগুলো করেছিল, এটা প্রধান চালিকা শক্তি ছিল পুলিশ। তারপরে হচ্ছে ডিজিএফআই, এনএসআই, যারা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করার কথা ছিল, কিন্তু তারা একটি রাশিয়ান স্টাইলে তারা একটি রেজিমকে প্রলং করার জন্য, রেজিমকে টিকিয়ে রাখবার শক্তিতে পরিণত হয়েছিল। তারা রাষ্ট্রীয় শৃঙ্খলার কাজে কোনো পরিণত হয় নাই। এখানে যেই জিনিসটি করার দরকার ছিল যে কমান্ড সিস্টেমকে পুরো ইরাডিকেট করার দরকার ছিল, যে কমান্ড সিস্টেমটাকে আগে স্ট্রং করার দরকার ছিল, যেটাকে বিপ্লবপন্থী লুক দিয়ে সাজানোর দরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের এই 9 মাস আমরা পার করলাম, 11 মাস আমরা পার করলাম, কতজন নতুন পুলিশের সদস্য আমরা নিয়োগ করলাম? আমি খবর নিয়েছি মাত্র 1200 জন পুলিশের সদস্য বিভিন্ন পর্যায়ে নিয়োগ হয়েছে। এই নিয়োগটা তো আসলে মানে একটা প্রক্রিয়া ভিত্তিক না, আপনি এটা বললে আমি মানবো না। কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পরে প্রধান আপনার জিনিস হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। এখানে আপনি বিশেষ আইন প্রয়োগ করে সেখানে আপনার মিনিমাম আপনার 1 লক্ষ আপনার সাধারণ সৈনিক থেকে শুরু করে বিভিন্ন বিসিএস ক্যাডার, এই ধরনের নিয়োগের একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রক্রিয়া আপনি অনুসরণ করেন, সেজন্য 11 মাসে আপনি 1200 লোক মাত্র নিয়োগ দিবেন?
সেই জন্য কি আপনি তাহলে তো আপনার 80% লোক এখনো আগের ফ্যাসিস্ট সরকারের লোকেরাই সেখানে রয়ে গেছে। সে কিভাবে আপনার কমান্ড ফলো করবে? সে কিভাবে বিপ্লবের চেতনাকে ধারণ করবে? সে কিভাবে একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সংযুক্ত হবে? প্রথমত সে নিজেই হচ্ছে একটা ফ্যাসিস্ট মানসিকতা নিয়ে 17 বছর বড় হয়েছে। এখন সে চাকুরি টিকাবার জন্য সে কোনটা করবে কোনটা করবে না সে নিয়ে কিন্তু সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এই বাস্তবতায় আপনাকে একটা মেসিভ রিক্রুটমেন্টে যাওয়ার দরকার ছিল। আপনি এটা 2 বছর ধরে তাকে ট্রেন আপ করবেন। আমি মনে করি যে সাধারণ সৈনিকের জন্য 3 মাসের একটা ট্রেনিংয়ে যথেষ্ট। আপনার যদি আপনি কমান্ড সিস্টেম ঠিক করতে চান তাহলে 6 মাসের মধ্যেই। কিন্তু আসলে ধরুন আপনি রাজনৈতিক পট পরিবর্তনের পরে অথবা সেটি এই অরাজনৈতিক সরকারের প্রেক্ষাপট বলুন বা নির্বাচিত সরকারের প্রেক্ষাপটে বলুন, প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী সবাই আসলে ওই সরকার অথবা দেশের জন্য বলে, তারা চাকরি বিধি অনুযায়ী তারা আসলে দেশ এবং জনগণের জন্য কাজ করে, কিন্তু আসলে এটা সত্য না, যেটা বাস্তবতা। কিন্তু যারা সরকারে থাকেন এদেরকে দিয়ে কাজটি করিয়ে নিতে হয়। ওই জায়গাতে সরকারের সফলতা কেমন দেখছেন? যদিও অনেকেই বলছেন সরকারকে খুব একটা বেশি ভালো অবস্থানে দেখছেন না। না, এটা তো আমি একমত। আমি তো এটাই বলছি যে আপনি তো প্ল্যানই করতে পারেন না, আপনি থ্রেট অ্যানালাইসিস করতে পারেন। একটা সফলতা আছে মিলিটারি ইন্টেলিজেন্সের, যে এই গণ অভ্যুত্থানের পরে একটা রিউমার ছড়ানো হয়েছে যে সংখ্যালঘুদের বাড়িঘর বা তাদের জীবনমাল আপনার শেষ করে দেওয়া হবে। এটা রাজনৈতিক দল সামষ্টিকভাবে প্রশাসনকে সহযোগিতা করে আপনার সমাধান করেছে, এটা বুঝতে পেরেছে। এবং কিন্তু এর পরবর্তীতে আমরা কিন্তু মিলিটারির পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের প্রেস নোট বা কোনো ধরনের ব্রিফিংয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝি নাই যে আমাদের সামনে কী কী চ্যালেঞ্জগুলো রয়েছে। এই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনার রাজনৈতিক দলের সাথে কি আমি জানি না, পুলিশ কি বিএনপির সাথে বসেছে? প্রতি মাসেই তো বসা উচিত, জামাতের সাথে বসা উচিত। শুরুর দিকে বসেছে, আমি জানি শুরুর দিকে বসেছে। এখন বসে না কেন? গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে, সেই এখন বসে না কেন? এখন তো আরো ডিটেরিওরেট করছে। এখনো তো বসা উচিত। পুলিশ এখন বারবার কেন বসবে? এখন 11 মাস পরে বিএনপি কেন বসবে? আইন শৃঙ্খলা বাহিনী আছে না? না, আইন শৃঙ্খলা এটা তো একটা আমরা শুরুর দিকে একটা ভঙ্গুর অবস্থা ছিল, ভালনারেবিলিটি ছিল, তখন বসতে পারছে রাজনৈতিক দলগুলো। জি, আমি শুনি আপনার কাছে ফিরছি। না, পোস্ট রেভলিউশন আমরা যখন একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে আছি, বিষয়টা যখন আরো ডিটেরিওরেট অবস্থার দিকে যাচ্ছে, আপনি আবারকে রিথিঙ্ক করতে হবে কিন্তু আপনি বিষয়টাকে, মানে কিভাবে এটা সমাধান করা যায়। এবং এরা কিন্তু বিপ্লবের শক্তি, তাই না? জি, অধ্যাপক ডক্টর ইমরান আনসারী, অসংখ্য ধন্যবাদ। একই সাথে শেষ মন্তব্য শুনবো আমিনুর রশিদ ভাই। 30 সেকেন্ড শেষ করেছিল। ইমরান আনসারী বারবার বলছেন যে বিপ্লব হলে পরে এটা হতো। এটা যে বিপ্লব না, সেটা তো জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্লাস সংবিধান সংস্কার কমিশনের প্রেসিডেন্ট অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান, এটা বড় গণজাগরণ। অভ্যুত্থানের পরে আপনি যদি সমস্ত পুলিশ সমস্ত আর্মিকে ওয়াইপ আউট করে দিয়ে নতুন নিয়োগ করতে চান, এটা একটা অ্যাবসার্ড আইডিয়া, এটা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আপনাকে বরং যেটা করা দরকার ছিল, এই পুলিশকে আস্থায় নিয়ে সবাই কি আওয়ামী লীগের দোষর ছিল, সবাই কি আওয়ামী লীগের বলে নিয়োগ পেয়েছে বলে তাহলে তো প্রত্যেক সরকার আসবে আর সব বাদ দিয়ে নতুন সেটআপ নিতে হবে। এটা পৃথিবীর কোনো দেশে সম্ভব না। বরঞ্চ যেটা দরকার ছিল যে ওই পুলিশকে রেখে আর পরবর্তী সরকারের পরিবর্তন এটা তো বিপ্লবী সরকার না, বিপ্লব না, তো এটা গণ অভ্যুত্থান। আপনি যদি গণ অভ্যুত্থানও বলেন, একটা বড় ধরনের সমস্ত পুলিশকে সরিয়ে দিয়ে নতুন সেটআপ নেবেন, এই সরকার পরিবর্তন হয়েছে। এটা বাংলাদেশের জন্য এত বড় একটা দেশে, মানে এত বিশাল জনগোষ্ঠীর দেশে এটা খুবই অসম্ভব একটা আইডিয়া। বরঞ্চ যারা আছেন এক্সিস্টিং পুলিশ, তাদেরকে আস্থায় নিয়ে তাদেরকে দিয়ে কাজটা করাইতে হবে। জি, আমিনুর রশিদ ভাই। রাশেদ খান, শেষ মন্তব্যে কি বলবেন? দেখেন, আমার মনে হয় যে দুইজন সাংবাদিক যে কথা বলছিলেন তার সাথে একটু অ্যাড করতে হবে, ছোট করে বলতে হবে ভাই। যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, এটা বিপ্লব না, এটা সত্য, গণ অভ্যুত্থান। তবে গণ অভ্যুত্থানের পরেও অনেকগুলো পরিবর্তন সরকার চাইলে করতে পারত। মিনিমাম 50,000 নিয়োগ তো দরকার ছিল। কারণ আমরা দেখেছি 14 সালের নির্বাচন, 18-24 সালের নির্বাচনে যে সকল ডিসি এসপিরা কাজ করেছে তাদের পানিশমেন্ট দেওয়া হয়নি। এরপরে যারা আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল ওই সকল ব্যক্তিদেরকে উপদেষ্টাদের সচিব বানানো হয়েছে। এছাড়া দেখেন, যাদেরকে বিভিন্ন জায়গায় প্রমোশন দেওয়া হয়েছে, আমরা যে অভিযোগগুলো শুনছি যে এদেরকে অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় প্রমোশন দেওয়া হয়েছে। দেখেন, ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারি, সমাধানটা বলবো, ডিসি নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি গণমাধ্যমে এসেছে, এই যে বিভিন্ন উপদেষ্টাদের পিএসরা দুর্নীতি করেছে, সরকার কোনো একটি ঘটনা তদন্ত করে নাই। তার মানে সরকারের মধ্যেই কোনো স্বচ্ছতা জবাবদিহিতা নাই। সরকারের উপদেষ্টারা যে নীতির মধ্যে দুর্নীতি করেছে। দেখেন, ঠিক বলেছেন, সরকারের উপদেষ্টারা আমাদেরকে বলেছিল, আমরা কিন্তু শুরুতে বিভিন্ন উপদেষ্টার কাছে গিয়েছি এবং আমাদের দলীয় প্রস্তাবনা দিয়েছি, আমাদেরকে বলেছিল যে প্রত্যেক মাসে তারা তাদের আর্থিক হিসাব দেবে। 11 মাসে একটি বারের জন্য দেয়নি। সর্বশেষ বলবো, দেখেন যেটি সাংবাদিক সাহেব বললেন যে সবকিছু ক্ষমতার খেলা, আসলেই কিন্তু সমস্ত দল যদি এই ক্ষমতার খেলায় লিপ্ত হয় তাহলে কিন্তু আমাদের প্রধান শত্রু ভারত এবং আওয়ামী লীগ। আমরা কিন্তু আমি লক্ষ্য করছি
যে আমাদের রাজনীতিবিদরা এই ভারত এবং শেষ করছি 30 সেকেন্ডে, ভারত এবং আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বলছে না, সবাই এখন ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। যদি এইভাবে ক্ষমতার দ্বন্দ্বে তারা লিপ্ত থাকে আর মিথ্যাচার করে, তাহলে বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরবে এবং ভারতের সেই আধিপত্য আবারও ফিরে আসবে। সেলিম ভাই শেষ মন্তব্য। দেখুন এখন যে আপনি যে বলছেন যে আমরা কথা বলছি না, কথা বলছি আমরা, এই যে ভারত যে পুশিংটা করছে, এই পুশিংটার বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ করছি। আমরা কিন্তু ভারতীয় পণ্য বয়কট করার ব্যাপারে প্রতিবাদ করছি এবং আমরা কিন্তু ভারত সম্বন্ধে আমরা কিন্তু সোচ্চার। এবং এই যে আওয়ামী লীগের ব্যাপারে তো আমাদের ন্যূনতম ছাড় নাই, এটা কোনো রাজনৈতিক দল নাই, এটা একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এই ক্রিমিনাল এন্টারপ্রাইজ যেন বাংলাদেশে কোনোভাবেই স্থান না পায়, সেই জন্য তো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা দরকার। না, সমাধানটা হলো যে রাজনীতি যে করতে গিয়ে যে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, আজকে ধরেন একটা নবীন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি আপনার এই বাকশালের বা মুজিববাদের পাহারাদার, মানে এই যে শালীনতা বিবর্জিত বক্তব্য দিয়ে পরিস্থিতিকে টলমান করে এবং দুর্নীতি করছে আরেকটি দল এবং বিএনপিকে ইঙ্গিত করে এইটা করার উদ্দেশ্যটা হলো যে নির্বাচনটাকে প্রলম্বিত করা। আর আমরা মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এনাফ ইজ এনাফ, এতদিন ক্ষমতা থাকা দরকার নাই। একটা নির্বাচিত রাজনৈতিক অঙ্গীকারবদ্ধ সরকার যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে দেশের পরিস্থিতি। ধন্যবাদ। ডক্টর ইমরান আনসারী, শেষ মন্তব্যে কি বলবেন? যে আমি যেটা বলতে চাই যে বিপ্লবপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই 2 দিনে যে আমাদের বিভেদ তৈরি হলো, রাজপথে যে স্লোগান পাল্টা স্লোগান আমরা দেখলাম, এটাকে পুনরুদ্ধারে সকল যে রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই সংহতিটা যাতে আবার ফিরিয়ে আনা যায়, আপনাদের মধ্যে যাতে এই ক্লাসটা আর না হয়। এই ক্লাস যদি হয়, এটা যদি চলতে দেই আমরা, আমাদের জাতীয় সংহতি বিনষ্ট হবে। আমরা যে উদ্দেশ্যে এই এতটুকু বলুন, সেই আলোচনা তো আসলে বিস্তর আলোচনা, যে আমরা চাইলে বা সরকার চাইলে বা আইনশৃঙ্খলা বাহিনী চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারে, কোনো বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে স্বাভাবিক হচ্ছে না। এটা থেকে আপনি একমত? যেটা অনেকে অভিযোগ করে থাকেন, এই অভিযোগের সাথে আমি পার্শিয়ালি একমত। আপনি পার্শিয়ালি, আপনার অংশ কতটুকু? আমার অংশ হচ্ছে যে এখানে সরকারের অদক্ষতা আছে এবং রাজনৈতিক দল মানে গণ অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা সমন্বয়ের অভাব আছে। অধ্যাপক ডক্টর আনসারী, ইমরান আনসারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনতে চাই শেখ ফজলে বারী মাসুদ, আমি শেষ কথায় ছোট করে বলবো। যে কথাটা ছিল সেটা হলো যে আমরা কিন্তু শুরুটাই হয়েছে যে সবাই বোধহয় বিএনপিকে অবজেকশন বা দোষ দেয়। আসলে বিষয়টা হলো গাছ বড় হলে বাতাস একটু বেশি লাগবেই, তো সেই হিসাবে দোষ ওনাদেরকে দেয়, কিন্তু বিএনপির পক্ষ থেকেও যে অন্যদেরকে দোষারোপ করা হচ্ছে না, বিষয়টা কিন্তু এরকম নয়, এরকম পারস্পরিক দোষারোপ হচ্ছে। তবে আমার ভাই যেটা বললেন, ইমরান আনসারী ভাই, যে আসলে আমরা আবার ব্যাকে যেতে হবে, আমাদের যে ঐক্যটা ছিল এটাকে বজায় রাখতে হবে। আমি শুধু সেই জায়গায় ইনশাল্লাহ আমরা আশা করছি যে গত কয়েকদিনে যেই দোষারোপের রাজনীতি চলছে, আমার প্রত্যাশা যে আমরা আবার সে ব্যাকে গিয়ে আবার ঐক্যবদ্ধ অবস্থায় যেতে পারবো, পারস্পরিক সম্মান শ্রদ্ধা সেই জায়গাটা আবার ফেরত যেতে পারবো। তবে এবং আমরা যাবো, এটা আমার প্রত্যাশা, আমাদের দলের থেকে সেটা আশা করি। তো সেক্ষেত্রে বিএনপিরও একটা, মানে আপনি মনে করেন যে এখন যে বিভেদ বা ভুল বোঝাবুঝি আছে এটা মিটে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক? না, এটার সাথে অবশ্য আইন শৃঙ্খলা সব না, সেটা তো আরো অনেক। আমি 10 সেকেন্ড বলি, আমি শেষ করি। দলগুলোর আপনি বলেন দলগুলোর মধ্যে যদি আসলে একতা ফিরে আসে, তাহলে দেশ অনেক স্থিতিশীল হয়ে যাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। হ্যাঁ, সেটা তো হবে। সেজন্য আমি মনে করি আমাদের সব রাজনৈতিক দলগুলোর এটা কাজ করতে হবে। আমি শুধু আমাদের ব্যাপারে কয়েকটা অভিযোগ আসছে, আমি একদম 30 সেকেন্ড খুব সংক্ষেপে বলে ফেলবো। শুধু আমাদেরকে যেরকম ভাই বললেন যে আমিন আল রশিদ ভাই বলেছেন যে ধর্মীয় মবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, এরকম রিপোর্ট আমার জানা মতে ইসলামী আন্দোলনে এরকম নাই। 2-1টা দেখানো হয়েছিল, ওটা বাস্তবতা নেই। আরেকটা কথা বলি, ওই নায়েবে আমিরের কথাটা তো বললাম, উনি উদ্ধৃতি করেছেন। আর তৃতীয় হলো যে অফিস দখলের কথা আমার ভাই যে বললেন সেলিম ভাই, এটা একটা একেবারে গুজব একটা কথা, ওটা আমাদের ক্রয়কৃত। আর শেষের কথা হলো ফ্যাসিস্টের দোসর যে কথা বলেছে। অসংখ্য ধন্যবাদ, আর সময় দিতে পারছি না। জি, আব্দুল সালাম ভাই, আপনার মন্তব্য এবং শেষ মন্তব্যের মধ্যে অনুষ্ঠান শেষ করব। মন্তব্যের মধ্যে যেটা একটা হলো যেটা বারবার আমরা বলে আসতেছি ভেরি বিগিনিং, যে আমরা নির্বাচনের কথা বলতেছি আর অন্যরা বলতেছে বিএনপি খালি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায়। কিন্তু আমরা বলছি বারবার যে দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাবে, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা থেকে এটা বলতেছি। এটা না, দেশ স্বাধীন করছি 50 বছর, বিভিন্ন ঘাত প্রতিঘাতে আজকে এই জায়গায় আসছি। ওই কারণে আমরা বলছি যে নির্বাচনটা শুধু বিএনপির জন্য না, দেশের জন্য দরকার, এটা বলতেছে। আর একটা আমি নতুন প্রস্তাব, এটা আমি পার্সোনালি দিতে চাই, দলের না, সেটা হলো যে আজকে যে পিআর না টিআর বলতেছে, এর পাশাপাশি আমি আরেকটা সংস্কারের জন্য বলবো সরকারকে, যে এত রাজনৈতিক দল, এত 1%ও ভোট পায় না,
মানে 1-এর পরও 50% ভোট পায় না। এইটার জন্য একটা করা উচিত যে যারা মিনিমাম 5% ভোট না পাবে ওই সমস্ত রাজনৈতিক দলের নিবন্ধন থাকা উচিত না। এটা করলে দেখা যায় অনেক কিছু কমে আসবে। এই যে এত ঘাত প্রতিঘাত, এত দ্বন্দ্ব অনেক কমে আসবে। এইটা কাজে আমি বলবো যে এই সংস্কারটাও আসা দরকার, তাহলে ভবিষ্যতে দেখা যাবে। আরেকটা হলো যে যারা পিআর পদ্ধতির কথা বলে তারা মূলত আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। কারণ আওয়ামী লীগ হয়তো আজকে এই মুহূর্তে তার বাতিল করা হয়েছে, কিন্তু তার জোট কিন্তু বাতিল করা হয় নাই। তো সেই আওয়ামী লীগের যে কেউ যদি যে কোনো একটা জোটের দলের ব্যানারে যদি আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে এটা ঠেকানোর কেউ নাই। তো সেই জায়গায় দেখা যাবে ভোটার আছে তাদের যেটাই হোক, অর্থাৎ সেই সময় দেখা যাবে সেটা ষড়যন্ত্র করে হোক, সেটা পার্শ্ববর্তী ফ্যাসিবাদ রাষ্ট্রের যে কোনো প্রক্রিয়া হোক, দেখা যাবে যে সেখানে তারা একটা অংশ পেয়ে গেছে। এবং সেটা বিএনপিকে ঠেকাই দিয়ে যে আলটিমেটলি কিন্তু তারা দেশকে ঠেকাচ্ছে, আধিপত্যবাদকে আবার ফিরে আনতে চাইছে। এবং লাস্ট লাইন হলো সেটা হলো একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, অর্থাৎ কেউ ওই মানে সংখ্যাধিক্য পাবে না। এবং সেটা কয়েকজনের উপর নির্ভর করে পরিচালনা করা যাবে না। একটা দুর্বল সরকার যে প্রতিবেশী রাষ্ট্রকে ফেস করা যাবে না, ওই করিডোরও থামানো যাবে না, পুশিনও থামানো যাবে না। আর ওই ইউপি নির্বাচন কইরা ইউরোপিয়ান নির্বাচন চেয়ারম্যানরা যায় ওই পুশিন থামাইতে পারবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করার আগে আজকের আলোচনায় সম্মানিত আলোচক আপনারা যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যে যেখান থেকে বসে এত দীর্ঘ সময় ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।